হ্যালো, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মৌলের পর্যাবৃত্ত ও রাসায়নিক ধর্মের লেকচার 2.8.2-তে। আচ্ছা, এখন 8.2 কেন এটা একটু আমি বলি। লাস্ট দিন তোমাদেরকে আমি বিভিন্ন ধরনের যে আমাদের যে পি ব্লক মৌলগুলো আছে, সেই পি ব্লক মৌলের যে অক্সাইড আছে, অক্সাইড নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? তো অক্সাইড কিভাবে তৈরি হয়, অক্সাইডের কোনটা কি ধর্মীয় অক্সাইড, এগুলো নিয়ে কিন্তু ইন ডিটেইল আলোচনা করছি, এবং এত ডিটেইল আলোচনা করতেছি অ্যান্ড আশা করি এই টপিকে জীবনে জিন্দেগিতে কারো আসলে কোনো সমস্যা হবে না। তো অক্সাইডের পাশাপাশি আরও বেশ কিছু জিনিস আছে এইখানে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। আরও অনেক মজার মজার ইন্টারেস্টিং জিনিস নিয়ে তোমাদের আলোচনা করব, যেগুলো তোমরা মার্কেটে অনলাইনে কারো কাছে ওইভাবে তোমরা পাবা না। ঠিক আছে, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক ভাইয়ারা পড়ায়, বাট এইভাবে এত গুছানো আকারে তোমরা ইনশাল্লাহ পারবা না। সো যেহেতু পাবা না, সো আমার কাছে মনে হয়েছে যে আমার তোমাদেরকে আসলে এইভাবে পড়ানোটা উচিত, তো দ্যাটস ওয়াই আমি তোমাদের পড়াচ্ছি। ওকে, তো এখন এই 8.2 এর যে বাকি পোর্শনটুকু আছে, সেখানে কি আমরা অক্সাইড নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অক্সাইডের যেই বিক্রিয়াগুলো আছে, অক্সাইডের বিক্রিয়াগুলোর পাশাপাশি আমরা একই সাথে আমাদের যে হ্যালাইড আছে, হ্যালাইড নিয়ে আলোচনা করব। আমাদের যে তোমার হাইড্রাইটস আছে, হাইড্রাইটস নিয়েও আলোচনা করব। ঠিক আছে, একটু গুছানো ওয়েতে ফরম্যাটে আলোচনা করব, যেন তোমরা কোনো বই খুললে, একটা বই যখন খুলবা, সেটা হোক হাজারি স্যারের বই, ঘোষ স্যারের বই বা কবির স্যারের বই, তখন যখন তোমরা পি ব্লকের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পড়তে যাবা, তখন দেখবে অনেক রিয়াকশানস আছে, বিক্রিয়া আছে, এগুলো নিয়ে তোমরা অনেকেই প্যারা খাও। হ্যাঁ, অনেকেই প্যারা খাও। এই টপিকগুলো তোমার একাডেমিক লাইফে যতটা বেশি ইম্পর্ট্যান্ট, এই টপিকগুলো তোমার অ্যাডমিশনের জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই টপিকগুলো থেকে তোমার প্রচুর এমসিকিউ আসে। এখন তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে তুমি কিন্তু এই এমসিকিউগুলো উত্তর করতে পারবা না। দেখো, আমাকে যদি বলা হয় ভাই তোমাকে সিকিউর জন্য পড়াইতে, দেখো সিকিউর জন্য পড়াইলে বিশ্বাস করো, আমি তোমারে 3 ক্লাস নিব এই অধ্যায়ের উপর, 3টা ক্লাস, 3টা ক্লাসে তুমি 2টা সিকিউ কমন পাবা, নিশ্চিত নিশ্চিত। ঠিক আছে, 2টা সিকিউ তুমি কমন পেয়ে যাবা। বাট বাট যে এমসিকিউ, এমসিকিউ তুমি কমন পাবা না। সো সিকিউর জন্য পড়ানোর ফরম্যাট একটা, আর ওভারঅল সব কিছুর জন্য পড়ানোর ফরম্যাট একটা। সো তোমাদেরকে ভাইয়া এমনভাবে পড়াচ্ছি, সিকিউ হোক, এমসিকিউ হোক, অ্যাডমিশন হোক, যেখানেই হোক, সব তোমরা যেন পানির মতো সহজ হয়ে যায় তোমাদের জন্য। একটা প্রবলেম আসলে যেন তুমি ইজিলি ধরতে পারো। এই অধ্যায়ের সব থেকে বড় সমস্যা কি? এই অধ্যায়ের সব থেকে বড় সমস্যা হচ্ছে তোমরা সিকিউগুলো ধরতে পারো না। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে তোমরা অনেক ফাংশনালিটি যেই যৌগগুলো আছে, অনেক কিছু আছে, অনেক প্রবলেম যেই কনসেপচুয়াল যে প্রবলেমগুলো আছে, সেগুলো তোমরা ধরতে পারো না। সেই জন্য আমি তোমাদের আগে বেসিক বিল্ড আপ করতেছি, তারপরে যখন তোমাদেরকে এখান থেকে সিকিউগুলো দেখানো হবে, দেখবে তুমি সব পারতেছো ইনশাল্লাহ। ঠিক আছে, সব পারতেছো। ওকে, চলো, তো আমরা শুরু করি আমাদের আজকের লেকচার 8.2। এখন এই 8.2-তে আমরা আজকে দেখবো আমাদের অক্সাইডের বিক্রিয়া। দেখো, এর আগের দিন অক্সাইডের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি, তারপর আমাদের অক্সাইডকে কি ধর্মীয় অক্সাইড সেটা নিয়ে আমরা আলোচনা করছি, খুব ডিটেইলে পড়াশোনা করেছি। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে আমরা কি পড়ছি বলো তো ভাইয়ারা? এখান থেকে আমরা তারপরে আমাদের অক্সাইড কীভাবে প্রস্তুত করতে হয় সেটাও কিন্তু আমরা দেখছি। তা আজকে আমরা ফার্স্টই অক্সাইডের বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। এখন অক্সাইডের বিক্রিয়া নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে ছোটোখাটো কিছু কনসেপ্ট, দেখো জারণ মান বের করা, তো জারণ মান নির্ণয় করা, এটা কিন্তু তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো, রাইট? ছোটোবেলা থেকেই তোমরা পড়ে আসছো। আমি কয়েকটা যৌগ লিখি, দেখো তো তোমরা এই যৌগগুলোর জারণ মান বের করতে পারো কিনা। হ্যাঁ, আমি কয়েকটা H3 লিখি, সাপোজ মনে করো তোমার লিখলাম H3BO3। ওকে, H3BO3 এই যৌগটা আমি লিখলাম। এখন এই যৌগটার জারণ মান বের করতে হবে। কার জারণ মান বের করতে হবে? H3BO3। এই যে H, আর একটু বড় করে দিই, দাঁড়াও। ওকে ওকে, সো তোমরা এইবার ট্রাই করো এই যৌগগুলোর জারণ মান বের করতে পারি কিনা, দেখি আমরা। হ্যাঁ, আমি তোমাকে দিলাম H3BO3। ওকে, এইখানে আমার যে এই যে মাঝখানে বোরন আছে, আমরা এই বোরনের জারণ মান বের করতে চাই, আমরা এই বোরনের জারণ মান বের করতে চাই। এখন এই বোরনের জারণ মান বের করতে গেলে, এই বোরনের জারণ মান বের করতে গেলে তুমি কিভাবে করবা? এই বোরনের জারণ মান তুমি কিভাবে বের করবা? আচ্ছা, সো লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। তা আমরা বোরনের জারণ মান বের করবো। এখন আমাদের নিয়ম কি জারণ মান বের করা? ভাইয়া, যারটা বের করব তাকে এক্স ধরবো, যারটা বের করবো তাকে এক্স ধরবো। আচ্ছা, আর আমাদের গ্রুপ 1-এর মৌলগুলোর জারণ মান অলওয়েজ কত? +1। গ্রুপ 2-এর মৌলগুলোর জারণ মান কত অলওয়েজ বলো তো? +2, তাই না? আমরা মোটামুটি কম বেশি কিন্তু এটা জানি। অক্সিজেনের জারণ মান কত? -2। মোটামুটি এইগুলা জানলেই হয়ে যায়। এখন দেখো, খেয়াল করো, হাইড্রোজেন যেহেতু গ্রুপ 1-এ, তাহলে এর জারণ মান হচ্ছে +1।
এর জারণ মান কত বলো তো ভাইয়ারা? এর জারণ মান হবে আমাদের +1। ওকে, তাহলে এই যে +1, কয়টা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন, এটাকে গুণ দিব 3 দিয়ে। ওকে, তাহলে হাইড্রোজেন ডান। এরপরে দেখো যারটা বের করব, বোরনেরটা বের করব, এটাকে আমরা ধরবো হচ্ছে x প্লাস, তারপরে দেখো অক্সিজেন আছে, অক্সিজেনের জন্য কত বলো তো? -2 ইন্টু, এরকম কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন। সো তুমি যদি এইখান থেকে খেয়াল করো, এইবার দেখো এখান থেকে তুমি এক্স এর জারণ মান বের করবা। তো ওভারঅল সবগুলা করলে এই পুরো যৌগের উপরে কি কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ আছে? নাই, তার মানে কত? 0। সো এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি এক্স এর মান পেয়ে যাবা। তো এক্স এর মান কত আসবে এখান থেকে? দেখো তো, তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো, তোমার এক্স এর মান আসবে +3। তার মানে এই যে H3BO3 এই যৌগটার মধ্যে এক্স এর জারণ মান কত? এক্স এর জারণ মান হচ্ছে +3, ঠিক আছে, যেটা তোমরা সবাই কমেন্টে দিয়ে দিছো অলরেডি, রাইট? আচ্ছা চলো, এবার এখন তুমি খেয়াল করো, এবার তোমাকে আমি আরেকটা যৌগ দিলাম। হ্যাঁ, আরেকটা যৌগ দিলাম, সাপোজ তোমাকে দিলাম এরকম B2O3। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় এই B2O3 এর জারণ মান কত? ওকে, B2O3 তে এইখানে আমাদের বোরনের জারণ মান কত এটা তোমাকে বের করতে বললো। এই বোরনের জারণ মানটা কত সেটা তোমাকে বের করতে বললো। তো তুমি কিভাবে করবা বোরনের জারণ মান? খুব সিম্পল, ভাই যারটা বের করবো তাকে x ধরবো। তাহলে বোরনকে ধরলাম x, কয়টা বোরন আছে দেখো তো, এখানে 2টা বোরন আছে, 2 প্লাস অক্সিজেনের জন্য আমরা সবাই জানি -2, এরকম কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন আছে। বলো তো ওভারঅল মান কত? ওভারঅল মান হচ্ছে 0। কেন? কারণ এই যৌগটার উপরে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ দেওয়া নাই, 0। তাহলে যেহেতু 0, তাহলে তুমি দেখো তো এইখান থেকে তোমার এক্স এর জারণ মান কত আসতেছে। এখান থেকে তুমি খেয়াল করে দেখো, তুমি আবারও খেয়াল করে দেখো, এখান থেকে এক্স এর জারণ মান আসবে +3। আবারও দেখো, তুমি ক্যালকুলেশন করে দেখো, +3 আসবে। কিভাবে? দেখো এখানে থাকতেছে -6, ওই পাশে গেলে হয়ে যাবে +6, তাহলে 2x = +6, তাহলে x সমান কত? x সমান হবে +3, x সমান হবে +3, ঠিক আছে? ওকে ফাইন, আশা করি এইটুকু বুঝতে মনে হয় না তোমাদের কোনো সমস্যা আছে। তো আমরা একদম বেসিক জারণ মান কীভাবে বের করতে হয় সেগুলো সম্পর্কে একটু দেখতেছি। হ্যাঁ, আচ্ছা এবার চিন্তা করো, এখন তোমাকে যদি বলা হয় এরকম যে HClO3, তোমাকে বললাম HClO3 এবং তোমাকে বললাম HClO4। ওকে, এখন এই দুইটা যৌগের জারণ মান বের করতে চাই। কার জারণ মান? কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিনের জারণ মান বের করতে চাই। তাহলে আমরা কিভাবে করব এখানে ক্লোরিনের জারণ মান? দেখো এই ক্লোরিনের জারণ মান বের করব। সো হাউ ক্যান আই ডু দ্যাট? তো এটা আমার মনে হয় কানার ভাই অন্ধও পারবে। একটা হাইড্রোজেন আছে, তাহলে এইচ এর জন্য মান হবে কত? +1। ওকে, যোগ ক্লোরিনের জন্য বের করবো, তাহলে ক্লোরিন আছে একটা, তাহলে x। আর অক্সিজেনের জন্য দেখো 3টা অক্সিজেন আছে, তাহলে -2 ইন্টু হবে 3, তাহলে আমার কত আসতেছে দেখো তো, এখান থেকে =0। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে দেখো তোমার x এর জারণ মান কত আসতেছে, x কত আসতেছে, এখানে -6 +1, তাহলে আসবে হচ্ছে x +5। ওকে, তাহলে এই যে পারক্লোরিক অ্যাসিডে এখানে মানে HCl এর জারণ মান কত বলো তো ভাইয়ারা? +5। ওকে, আচ্ছা এবার দেখো এই যে HClO4, এইখানে আমাদের ক্লোরিনের জারণ মান কত? পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান কত? তো এই ক্লোরিনের জারণ মান কত হবে ভাইয়া? চলো আমরা একটু বোঝার চেষ্টা করি এই ক্লোরিনের জারণ মান কত। তাহলে দেখো এখানে আবারও হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের জন্য একটাই আছে, তাহলে +1 যোগ ক্লোরিনের জন্য হবে আমাদের x যোগ অক্সিজেনের জন্য হবে -2 ইন্টু হবে 4 ইকুয়াল টু কত হবে বলো তো? 0। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবা এই x এর জারণ মান কত আসতেছে? x এর জারণ মান আসতেছে +7। কত আসতেছে? +7। ওকে, +7 আসতেছে। আই হোপ তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা এবার তোমরা এখান থেকে বলো আমাকে, আমি যদি তোমাকে বলি Cl2O5, হ্যাঁ, আরেকটা বললাম Cl2O7, এই কোথায় আমার অক্সিজেনের জারণ মান কত তোমরা একটু বলো। কোথায় অক্সিজেনের জারণ মান কত তোমরা একটু বলো দেখি, পারো কিনা? সরি, ক্লোরিনের জারণ মান কত? এই দুই জায়গাতে ক্লোরিনের জারণ মান কত? সো লেটস ফাইন্ড ইট। আমি তোমাকে বললাম Cl2O5 এ ক্লোরিনের জারণ মান কত, Cl2O7 এ ক্লোরিনের জারণ মান কত? ক্লোরিনের জারণ মান কত? এই দুইটা জারণ মান তোমরা একটু বের করে ফেলো তো ভাইয়া। কোথায় ক্লোরিনের জারণ মানটা কত? এখানে কোথায় ক্লোরিনের জারণ মান কত একটু তোমরা বের করে ফেলো। আমার মনে হয় এগুলো তোমরা সবাই পারো, ছোটবেলা থেকে যেহেতু দেখে আসছো, সেগুলো তোমাদের পারার কথা। ক্লোরিনেরটা বের করবো, তাহলে ক্লোরিন হবে x। কয়টা ক্লোরিন আছে ভাইয়া? 2টা ক্লোরিন, তাহলে x × 2। ওকে, প্লাস অক্সিজেনের জন্য কত? -2 ইন্টু কত বলো তো? 5টা আছে, তাহলে 5
ইকুয়াল টু কত, পুরো যৌগের উপরে চার্জ হচ্ছে 0। তাহলে এখান থেকে এখন দেখো ক্যালকুলেশন করলে তোমার এক্স এর জারণ মান আসবে +5। ওকে, তুমি যদি তার পরের যৌগটার দিকে তাকাও, খেয়াল করো, এক্স ইন্টু হবে 2 প্লাস -2 হচ্ছে অক্সিজেনের জন্য, ইন্টু এরকম আছে 7টা, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো তো এইখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর জারণ মান কত আসতেছে, এক্স এর জারণ মান আসতেছে +7। ওকে, +7। আশা করি এগুলো সবাই বুঝতে পারছো। এবার 3টা যৌগ দিব তোমাদেরকে। এখন এই 3টা যৌগের জারণ মান এবার তোমাদের বের করা লাগবে। কোনটা কোনটা দেখো, খেয়াল করো, তোমাকে দিলাম H3PO3, H3PO4, ওকে, আর তোমাকে দিলাম হচ্ছে PH3। এই তিনোটার মধ্যেই ফসফরাসের জারণ মান বের করবা। একটু তোমরা কমেন্ট করে জানাও তো কোথায় ফসফরাসের জারণ মান কত, বলো দেখি কোথায় আমাদের ফসফরাসের জারণ মান কত। হ্যাঁ, এইখানে ফসফরাসের জারণ মান কত, এটাতে কত, আর এইখানে ফসফরাসের জারণ মান কত। এই তিনটা সাইম ভাইয়া ক্রোমিয়ামেরটা দেন না, ক্রোমিয়ামেরটা এখন ওদেরকে দেওয়া যাবে না, ওরা শিশু, ওরা এখনো শিশু, তো ওদেরকে এখনো ক্রোমিয়ামের জারণ মান বের করতে দেওয়া পাবে না। শিশুদেরকে শিশুদের মতো পড়াইতে হবে, ভয় পাওয়ানো যাবে না ওদেরকে পড়াইতে গিয়ে। বলো বলো, এখানে তিনটা একদম মানে 1 2 3, H3PO3, H3PO4, HPH3, কোথায় কত। তা আমি প্রথমটাতে বলে দেই, প্রথমটাতে হবে হচ্ছে আমাদের এক্স এর, এখানে এক্স ইকুয়াল টু হবে +5, পরেরটাতে সরি +3, প্রথমটাতে হবে এক্স ইকুয়াল টু +3, পরেরটাতে হবে এক্স ইকুয়াল টু +5, আর তারপরেরটা কত, লাস্টেরটা কত, লাস্টেরটা তোমরা বলো দেখি, লাস্টেরটা পারো কিনা, একদম লাস্টেরটা কত, একদম লাস্টেরটা কত বলো, সবার লাস্টেরটা PH3-তে কত। থ্যাংক ইউ তাসনিম জাহান, ভেরি গুড। সাবিকুন নাহার, ভেরি গুড। রাসেল হাসান, ভেরি গুড। ওকে, চমৎকার। মরিয়াম তামান্না, ভেরি গুড। আচ্ছা, AR আরশাদ, ভেরি গুড, নাইস। মুশফিক তামির, ভেরি গুড। অনাহিতা, ভেরি গুড। মাসুর রহমান, ভেরি গুড। লাভ ইউ গাইজ। রাসেল হাসান, এনি, মাহবুবা খান, অস্থির, লাভ ইউ গাইজ, অস্থির, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ। ইকুয়াল টু হবে -3, ইকুয়াল টু হবে ফেরদৌসি, গুড। আচ্ছা, শ্যামলী, সবাই সঠিক উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ। ওকে, তো দেখো যে এইখানে সৌরভচন্দ্র দে, চরণ মিশ্রী, তানজিম ইসলাম, নাইস। ওকে, তো দেখো আমাদের এখানে জারণ মান হবে -3। তো আশা করি তোমাদের মোটামুটি জারণ মান সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে, তোমাদের জারণ মান সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে। সো যেহেতু আইডিয়া হয়ে গেছে, তাহলে এবার চলো আমরা এবার দেখবো আমাদের এই অক্সি অ্যাসিড, আমাদের বিভিন্ন জিনিসের অক্সি অ্যাসিড দেখবো আমরা। হ্যাঁ, তো এখন আমি যদি তোমাকে বলি যে ভাই আমার বোরনের কি কি অক্সি অ্যাসিড আছে, আমি তোমাকে বললাম আমার কার্বনের কি কি অক্সি অ্যাসিড আছে, আমি তোমাকে বললাম আমার নাইট্রোজেনের কি কি অক্সি অ্যাসিড আছে, ঠিক আছে। তারপর আমি তোমাকে বললাম যে আমার হচ্ছে হ্যালোজেন, সাপোজ মনে করো ফ্লোরিনের কি কি অক্সি অ্যাসিড আছে, তারপর আমার ক্লোরিনের কি কি অক্সি অ্যাসিড আছে। তো এগুলোর অক্সি অ্যাসিড সম্পর্কে একটু জানতে চাই আমরা, কার কি কি অক্সি অ্যাসিড আছে। তারপরে তোমাকে দিলাম আমি আমার সালফারের অক্সি অ্যাসিড, তারপরে তোমাকে দিলাম হচ্ছে আমি তোমার আমার ফসফরাস, ফার্স্ট হবে ফসফরাসের অক্সি অ্যাসিড, তারপরে তোমাকে দিলাম আমার সালফারের অক্সি অ্যাসিড, সালফারের, এরপরে তোমাকে দিলাম আমার ক্লোরিনের অক্সি অ্যাসিড, ঠিক আছে। ক্লোরিনটা এখান থেকে বাদ দাও। ওকে, এই কয়েকটা মোটামুটি আমরা একটু দেখি, এই কয়েকটা দেখলে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, এখন দেখো বোরনের অক্সি অ্যাসিড কি, এই বোরনের অক্সি অ্যাসিড কোনটা জানো, বোরনের অক্সি অ্যাসিড হচ্ছে অক্সি অ্যাসিড, একটু খেয়াল করো, বোরনের অক্সি অ্যাসিড, হ্যাঁ, এক মিনিট, জাস্ট আ মিনিট। অক্সি অ্যাসিড কোনগুলো, যে অ্যাসিডগুলোর মধ্যে অক্সিজেন থাকে সেগুলোকে বলা হয় অক্সি অ্যাসিড। হ্যাঁ, যে অ্যাসিডগুলোর মধ্যে অক্সি অ্যাসিড থাকে সেগুলোকে বলা হয় অক্সি অ্যাসিড। তো আমি যদি দেখি আমার বোরনের অক্সি অ্যাসিডকে, বোরনের অক্সি অ্যাসিডকে, বোরনের অক্সি অ্যাসিড হচ্ছে আমাদের এই যে দেখো H3BO3, এটা হচ্ছে আমার বোরনের অক্সি অ্যাসিড, H3BO3। ওকে, যদি বলে কার্বনের অক্সি অ্যাসিড কোনটা, কার্বনের অক্সি অ্যাসিড হচ্ছে H2CO3, এই যে কার্বনিক অ্যাসিড H2CO3।
যদি বলো নাইট্রোজেনের অক্সি অ্যাসিড কোনটা, দেখো ভাই নাইট্রোজেনের অক্সি অ্যাসিড তোমরা সবাই দেখছো HNO3, দেখছো কি না বলো? HNO3 দেখছো? HNO3 এটা কিন্তু নাইট্রোজেনের অক্সি অ্যাসিড। আরেকটা আছে সেটা কি জানো? HNO2, HNO2, ওকে, HNO2। ওকে, ফ্লোরিন এটা বাদ দাও, ফ্লোরিন পারবা সবাই, কোনো সমস্যা নাই। ওকে, HFO হোয়াট এভার, বাদ দাও ওটা। ওকে, এই হচ্ছে কাহিনী। মোটামুটি আমাদের এই অক্সি অ্যাসিডগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানি। হ্যাঁ, এখন যদি তোমাকে বলা হবে ফসফরাসের অক্সি অ্যাসিডকে, ফসফরাসের অক্সি অ্যাসিডকে, ফসফরাসের অক্সি অ্যাসিড, চলো আমরা একটু দেখি আমাদের ফসফরাসের কে, তারপর আমরা দেখি আমাদের সালফারের অক্সি অ্যাসিডকে, তারপর আমরা দেখি আমাদের ক্লোরিনের অক্সি অ্যাসিডকে। ওকে, এখন ফসফরাসের অক্সি অ্যাসিডকে, ফসফরাসের অক্সি অ্যাসিড হচ্ছে এই যে দেখো H3PO2, এটা একটা অক্সি অ্যাসিড। H3PO4, এটা একটা PO3, এটা একটা অক্সি অ্যাসিড। তারপরে H3PO4, এটাও কিন্তু আমাদের একটা অক্সি অ্যাসিড। এই তিনটাই হচ্ছে ফসফরাসের অক্সি অ্যাসিড, ফসফরাসের অক্সি অ্যাসিড। ওকে, H3PO2, H3PO3, H3PO4। তোমাকে যদি বলা হয় সালফারের অক্সি অ্যাসিডকে, দেখো সালফারের অক্সি অ্যাসিড তোমরা সবাই দেখছো H2SO4, সালফিউরিক অ্যাসিড। এরপরে আরেকটা দেখছো H2SO3, সালফিউরিক আর সালফিউরাস অ্যাসিড। ওকে, সালফিউরিক আর সালফিউরাস অ্যাসিড, ক্লিয়ার? ওকে, এই তো মোটামুটি এই ধরনের অক্সি অ্যাসিডগুলো সম্পর্কে তোমাদের টুকটাক আইডিয়া আছে। এখন তোমাকে যদি বলা হয় ভাই ক্লোরিনের অক্সি অ্যাসিড কোনটা, দেখো ক্লোরিনের অক্সি অ্যাসিড কে জানো? এই দেখো HClO, এরপরে দেখো এই যে HClO2, এরপরে HClO3, এরপরে HClO4, এগুলা সবই কিন্তু আমার এই ক্লোরিনের অক্সি অ্যাসিড। এই প্রত্যেকটাই ক্লোরিনের অক্সি অ্যাসিড। ওকে, এগুলো হচ্ছে ক্লোরিনের অক্সি অ্যাসিড। ওকে, তাহলে দেখো আমরা মোটামুটি কিন্তু অনেকগুলো অক্সি অ্যাসিড দেখে ফেললাম, তাই না? অনেকগুলো অক্সি অ্যাসিড দেখে ফেললাম, HClO, HClO2, HClO3 এবং আমাদের HClO4। ওকে, তো এবার একটু খেয়াল করো, এখন এই অক্সি অ্যাসিডগুলার কোথায় কার জারণ মান কত, এটা একটু তোমরা ফাইন্ড আউট করো। এখানে বোরনের কত, এখানে কার্বনের কত, নাইট্রোজেনের কত, একটু এই অক্সি অ্যাসিডগুলার এই যে কেন্দ্রীয় পরমাণুগুলো আছে, এই কেন্দ্রীয় পরমাণুগুলার জারণ মান তোমরা নিজেরা বের করার চেষ্টা করো তো দেখি। এইগুলার কোথায় কার জারণ মান কত, এটা তোমরা ফাইন্ড আউট করার চেষ্টা করো তো দেখি ভাইয়া, দেখি তোমরা পারো কিনা। এখানে কার জারণ মান কত, কার জারণ মান কত, ঠিক আছে? কার জারণ মান কত বাইর করো। ওকে, অনাহিতা রহমানটা কোশ্চেন করেছে, অক্সি অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন কেন থাকবে? শুয়ার কোথাকার। ওকে, দেখ তুই নাম কইছিস কি এটার অনাহিতা, এটার নাম কি? অ্যাসিড। নাম কি অনাহিতা? নাম হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের মধ্যে কি থাকে? অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকবে না তো কি থাকবে? অ্যাসিড মানে কি? যারা প্রোটন দান করতে পারে, যারা হাইড্রোজেন দান করতে পারে, তাদেরকে আমরা কি বলি? অ্যাসিড বলি। তো অ্যাসিডের মধ্যে কি থাকবে অনাহিতা? অ্যাসিডের মধ্যে অবশ্যই হাইড্রোজেন থাকবে। যে সকল অ্যাসিডগুলোর মধ্যে অক্সিজেন থাকে তাদেরকে বলা হয় অক্সি অ্যাসিড, ঠিক আছে? যেমন দেখো এই যে ধরো HCl, এই অ্যাসিডটার মধ্যে কোনো কি নাই, কোনো অক্সিজেন নাই, তো এটাকে বলা হয় হাইড্রোসিড। যেমন তোমাকে বললাম HI, এই অ্যাসিডটার মধ্যে কোনো কি নাই, এই অ্যাসিডের মধ্যে দেখো কোনো অক্সিজেন নাই, তো এটার নাম হচ্ছে হাইড্রোসিড। HBr কি অ্যাসিড? হাইড্রোসিড। HF কি অ্যাসিড? হাইড্রোসিড। এগুলোকে বলা হয় হাইড্রোসিড। যে সকল অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন নাই তাদেরকে বলা হয় হাইড্রোসিড। ওকে, আর যে সকল অ্যাসিডের মধ্যে তো হাইড্রোজেন থাকবে মাস্ট, আর যেই অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোজেনের পাশাপাশি অক্সিজেনও থাকবে তাদেরকে আমরা বলি অক্সি অ্যাসিড। যেমন এখানে দেখো প্রত্যেকটার মধ্যেই কি আছে? অক্সিজেন আছে, হাইড্রোজেন তো আছে, এই সাথে অক্সিজেন আছে, ঠিক আছে? অনাহিতা বুঝতে পারছো? ওকে, আশা করি অনাহিতা বুঝতে পারছিস। এগুলাকে বলা হয় হাইড্রো অ্যাসিড। ওকে, এগুলাকে বলা হয় হাইড্রো অ্যাসিড, এগুলোকে বলা হয় কি অ্যাসিড? হাইড্রো অ্যাসিড। তাহলে হাইড্রো অ্যাসিড কারা আর অক্সি অ্যাসিড কারা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, গুড। তামির বলছে যে ভাই নাইট্রোজেনের HNO2 কিভাবে হলো? কেন হবে না HNO2? তামির, নাইট্রোজেনের জারণ মান কত?
নাইট্রোজেনের জারণ মান 1 3 5 ইউজুয়ালি শিখছো তাই না? আসলে 1 3 5 না, 1 2 3 4, দেখো ওটা সামনে শিখাবো, সমস্যা নাই। ওকে, আসো তো দেখি আমি একটু সবগুলো লিখে দিই তোমাদের কোনটার মান কত। হ্যাঁ, এখানে বোরনের জারণ মান কত? +3। এখানে কার্বনের জারণ মান কত? +4। নাইট্রোজেনের জারণ মান কত? এই জায়গায় হচ্ছে দেখো +5। এটাতে কত জানো? HNO2 তে +3, +5 আর হচ্ছে +3। ওকে, এই যে H3PO2 এখানে জারণ মান কত? +1। এটাতে জারণ মান কত? +5। এটাতে জারণ মান কত করে দেখো? এটাতে আসবে, সরি এটাতে হচ্ছে +3। 1 মিনিট, এখানে হচ্ছে +3, এখানে আসবে হচ্ছে +5। তোমরা করে দেখো, এটাই আসবে। সালফিউরিক অ্যাসিডে +6, H2SO3 তে +4, HClO তে +1, HClO2 তে +3, HClO5 এ +5, HClO4 এ +7। ওকে, তো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, তো এগুলো একটু তোমরা মিলাই দেখো, এগুলো হচ্ছে আমাদের অক্সি অ্যাসিড এবং কোন অক্সি অ্যাসিডের কোনটার জারণ মান কত, কোনটার জারণ মান কত। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো। আমাদের যখন রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা পড়বা তখন এইখান থেকে দেখবা এই জারণ মান বের করার মাধ্যমে আমরা বলতে পারতেছি কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড, কোনটা দুর্বল অ্যাসিড। এই অক্সি অ্যাসিডের জারণ মান যত বেশি হয় ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হয়। তো এগুলো নিয়ে সামনে আলোচনা করবো আমাদের রাসায়নিক পরিবর্তনে, এই অধ্যায় সব নিয়ে কোনো আলোচনা করতে হবে না আমাদের। ঠিক আছে, তো আপাতত জাস্ট জারণ মান আর অক্সি অ্যাসিড জিনিসটা কি এটা জানলেই হবে। এখন এই অক্সি অ্যাসিডের নামকরণ কিভাবে করবা সেগুলাও একটা আলাদা লেকচার হবে, তোমাদের একটা আলাদা ক্লাস হবে যে কিভাবে অক্সি অ্যাসিডের নামকরণ করা যায়, কিভাবে অক্সি অ্যাসিডের নামকরণ করা যায়। ঠিক আছে, ওকে চলো আমরা মোটামুটি এইটুকু আমরা বুঝে গেলাম। তো এইটুক যদি আমরা বুঝি তাহলে এইবার আমরা আমাদের অক্সাইডের বিক্রিয়া দেখব। আমাদের কার বিক্রিয়া দেখব? অক্সাইডের বিক্রিয়া দেখব। এখন দেখো, আমরা ফার্স্টেই আমাদের অম্লধর্মী অক্সাইডের বিক্রিয়া দেখব। ভাইয়া অম্লধর্মী অক্সাইড কারা? অম্লধর্মী অক্সাইড কারা? ভাইয়া অম্লধর্মী অক্সাইড হচ্ছে তারাই তারাই যারা অধাতুর অক্সাইড বা অপধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড অপধাতুর অক্সাইড, এদেরকে আমরা অম্লধর্মী অক্সাইড বলি। এবং গতদিন কিন্তু এই যে এরা যে অম্লধর্মী অক্সাইড এগুলো সব তোমাদের পড়াই ফেলছি, যেহেতু অধাতুর অক্সাইড, তাই না? এবং তোমাদেরকে অধাতু এবং অপধাতুর অক্সাইড যে অম্লধর্মী হয় সেটা কিন্তু তোমাদের আগে পড়াই ফেলছি। এখন এই অক্সাইডের তোমাকে বলবে অক্সাইডের বিক্রিয়া, মানে এগুলো যে অম্লধর্মী অক্সাইড এটা প্রমাণ করো। তো কোনো অক্সাইডকে যদি বলে এটা অম্লধর্মী প্রমাণ করো, তার জন্য তোমাকে যেটা করতে হবে, কিছুই করতে হবে না, যে কোনো অক্সাইডের সাথে তোমাকে পানি যোগ করতে হবে। কি করতে হবে বলো তো ভাইয়ারা? পানি যোগ করতে হবে। আমাদের কোন একটা অক্সাইড অম্লধর্মী কিনা সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? পানি অ্যাড করতে হবে। তাহলে ওই অক্সাইডের সাথে তুমি যখন পানি অ্যাড করবা, অ্যাড করলে সেই অক্সাইডটা কি তৈরি করবে জানো? সেটা হচ্ছে অক্সাইড উৎপন্ন, অক্সি অ্যাসিড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে বলো তো ভাইরা? পানি অ্যাড করলে সেটা হচ্ছে তোমার অক্সি অ্যাসিড উৎপন্ন করবে। কি অ্যাসিড? অক্সি অ্যাসিড। ওকে, অক্সি অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে আমরা যেটা দেখলাম, আমাদের অম্লধর্মী অক্সাইড, আমাদের যেগুলো অম্লধর্মী অক্সাইড, সেই অম্লধর্মী অক্সাইডগুলা আমার পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অম্লধর্মী অক্সাইডগুলা পানির সাথে বিক্রিয়া করে অক্সাইড উৎপন্ন করে। অম্লধর্মী অক্সাইডগুলা পানির সাথে বিক্রিয়া করে অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, কি তৈরি করে? অক্সাইড উৎপন্ন করে। ওকে, অক্সাইড উৎপন্ন করে। তো দেখো অক্সাইড উৎপন্ন করবে। ওকে, আচ্ছা এখন দেখো এবার একটু আমরা খেয়াল করি, আমার এখানে অনেকগুলো অক্সাইড আছে এবং সবাই অম্লধর্মী অক্সাইড। কেন সবাই অম্লধর্মী অক্সাইড? কারণ এরা সবাই অধাতুর অক্সাইড এবং এগুলো গত ক্লাসে আমরা কিন্তু দেখে ফেলছি। তো এবার এই অক্সাইডগুলোর সাথে আমরা কি করব? এই প্রতিটা অক্সাইডের সাথে আমরা পানির বিক্রিয়া দিব। কার বিক্রিয়া দিব? পানির বিক্রিয়া। এই B2O3 এর সাথে আমরা পানির বিক্রিয়া করাবো। এই যে কার্বন ডাইঅক্সাইড এর সাথে আমরা পানির বিক্রিয়া করাবো। এই যে সালফার ডাইঅক্সাইড এর সাথে আমরা পানির বিক্রিয়া করাবো। এই যে সালফার ট্রাইঅক্সাইড এর সাথেও আমরা পানির বিক্রিয়া করাবো। এটার সাথেও পানি দিব। অলওয়েজ যদি বলে এটা অম্লধর্মী অক্সাইড প্রমাণ করো, কোনো একটা অক্সাইডকে প্রমাণ করতে হলে তাকে অবশ্যই পানির সাথে বিক্রিয়া দিতে হবে। এবং পানির সাথে বিক্রিয়া দেওয়ার পরে কি করবা? পানির সাথে বিক্রিয়া দেওয়ার পরে তুমি তার অক্সাইড মানে অক্সি অ্যাসিড বানাবা। কি বানাবা? অক্সি অ্যাসিড বানাবা। ঠিক আছে, আমরা এখন পানির সাথে বিক্রিয়া করার পরে কি বানাবো? এদের অক্সি অ্যাসিড বানাবো। তো তাহলে এবার একটু তুমি খেয়াল করো, এই প্রথম যৌগটার আমরা এটার অক্সি অ্যাসিড বানাবো। আচ্ছা, আমরা এইটারও অক্সি অ্যাসিড বানাবো, তাই না? আমরা প্রত্যেকটার এভাবে কি বানাবো? আমরা প্রত্যেকটার এভাবে অক্সি অ্যাসিড বানাবো। তো সেটা কিভাবে বানাবো? প্যারা নেওয়ার কোনো দরকার নাই, জাস্ট দেখতে থাকো। প্যারা নেওয়ার কোনোই দরকার নাই, ঠিক আছে? জাস্ট চিল মোডে দেখতে থাকো, চিল মোডে দেখতে থাকো। তো আসো দেখি এখন কি অক্সি অ্যাসিড হবে, কিভাবে বানাবো, সব নিয়ে আমরা এখন শিখবো। একটা ট্রিক্স শিখবো। এই ট্রিক্সের মাধ্যমে যে কোনো বিক্রিয়া খতম,
যে কোনো বিক্রিয়া খতম, টাটা বাই বাই। ওকে, আহো দেহি ভাইয়ারা, এদিন নাকি কঠিন পোলাপানের কাছে, এই বিক্রিয়া নাকি পোলাপানের কাছে কঠিন লাগে। কেমনে কঠিন লাগে আন দেহুমনে, আয় আয় দেহুমনে, এগুলা কেমনে কঠিন লাগে দেখ। ওকে দেখ, খেয়াল কর, আয়। তো এটার সাথে পানির বিক্রিয়া H2O, এই দেখ। এখন তুই ফার্স্ট কাজ, প্রথম কাজ হচ্ছে তুমি কি করবা, তুমি এই প্রতিটা অক্সাইডের জারণ মান বের করবা। প্রত্যেকটা প্রথম কাজ হচ্ছে প্রতিটা অক্সাইডের জারণ মান বের করা। যেমন তোমার এখানে বোরন আছে, এই বোরনের জারণ মান কত বের করে দেখো। এই বোরনের জারণ মান হবে +3। তুমি বোরনের জারণ মান বের করে দেখো, দেখবা কত আসবে। এই বোরনের জারণ মান +3 করে দেখো, মাত্রই শিখেছি। এটার জারণ মান কত, +3। এখানে কার্বনের জারণ মান বের করে দেখো, +4। এই যে কার্বনের জারণ মান +4, এই যে বোরনের জারণ মান +3। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এবার দেখো এখানে সালফারের জারণ মান কত, এটাতে +4। এখানে সালফারের জারণ মান কত, +6। এখানে নাইট্রোজেনের জারণ মান কত, নাইট্রোজেনের জারণ মান আসবে +3। এখানে নাইট্রোজেনের জারণ মান কত, +5। এখানে ক্লোরিনের জারণ মান কত, দাঁড়াও Cl2O +1, Cl2O3 +3, Cl2O5 +5, Cl2O7, এটা কত হবে বলো তো? Cl2O7 করলে +7। ওকে, তো আমরা মোটামুটি আমার এই অক্সাইডগুলার জারণ মান বের করে নিলাম, এই অক্সাইডগুলার জারণ মান বের করে নিলাম। ওকে, কোনো কাজই নাই। কি কাজ? এগুলো যে অম্লধর্মী অক্সাইড, এটা তোরা জানোস, গতদিন পড়াইছি। এবার যদি তোরে বলে এটা অম্লধর্মী অক্সাইড প্রমাণ করো, বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো বা বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করো, তখন কি করতে হবে? পানির সাথে বিক্রিয়া দিতে হবে। আর কি বলছি, পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি করে? অক্সি অ্যাসিড উৎপন্ন করে। তো তোর প্রথম কাজ তুই এদের জারণ মান বের করবি। কি করবি? জারণ মান। জারণ মান বের করে এইটার +3 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিডটা বানাই দিবি। তো তুই বল, বোরনের +3 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড কোনটা? বোরনের অক্সি অ্যাসিড আসেই একটা, H3BO3। H3BO3 তুই কি করবি? তুই এখানে H3BO3 উৎপাদে লিখে দিবি, তুই বানাই দিবি H3BO3, তুই বানাই দিবি H3BO3, H3BO3। এবং এইখানে তুমি দেখো এটা জারণ মান কত, এখানে কত ছিল? +3। এখানেও দেখো বোরনের জারণ মান +3, মানে এর +3 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড বানাই দিবা। সেম জারণ মানের কি বানাবা? অক্সি অ্যাসিড বানাই দিবা। জাস্ট পানির সাথে বিক্রিয়া করবা, সেম জারণ মানের অক্সি অ্যাসিড বানাই দিবা। ওকে, এইবার আসো কার্বন ডাই অক্সাইড। তুমি খেয়াল করে দেখো, এখন কার্বন ডাই অক্সাইডের +4 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড বানাইতে হবে। বলো তো কার্বন ডাই অক্সাইডের অক্সি অ্যাসিড কয়টা আছে? একটাই আছে। কার্বন ডাই অক্সাইডের অক্সি অ্যাসিড কয়টা আছে? একটাই আছে। এবং তার সেই কার্বনের জারণ মান কত? +4। কত? +4। তাহলে +4 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড কোনটা? কার্বনের H2CO3। একটাই আছে জগতে, একটাই আছে, এবং তার জারণ মান কত? +4। তোরে বললাম সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এটার সাথে পানির বিক্রিয়া দিবি, তাহলে কি বানাবি? অক্সি অ্যাসিড। এখন তুই দেখ +4 জারণ মান, বলতো সালফারের +4 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড কোনটা? সালফারের +4 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড হচ্ছে H2SO3। H2SO3। সালফারের +6 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড কোনটা? এই H2SO4। তাহলে তুই কি করবি? তুই হচ্ছে এই +4 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিডটা বানাই দিবা। +4 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড কোনটা? H2SO3। +5-6 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড কোনটা? H2SO6। দ্যাটস ইট। বুঝছো কিনা কমেন্ট করে জানাও, বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ব্যাক কি করব? জাস্ট এইখানে অক্সাইডের জারণ মান যা, সেম জারণ মানের অক্সি অ্যাসিড বানাই দিব, সেম জারণ মানের অক্সি অ্যাসিড বানাই দিব। ক্লিয়ার? বুঝা গেছে? কি করবো বলো তো ভাইয়া? কি বলছি? কি বলছি? কিভাবে কি বুঝছি বলো? বলো কি করবা? কি করবা? জাস্ট সেম জারণ মানের অক্সি অ্যাসিড বানাই দিবা, সেম জারণ মানের অক্সি অ্যাসিড বানাই দিবা। ওকে, তাহলে আমাদের কাজ কি? এই দেখো B2O3, এটা একটা অক্সাইড, এগুলা সব কি ধর্মী অক্সাইড? অম্লধর্মী। তুমি যদি গত ক্লাস না করে থাকো তাহলে তুমি এই ক্লাস বুঝবা না। তুমি যদি গত ক্লাস না করে থাকো তাহলে এই ক্লাস বুঝবা না। তোমাকে গত ক্লাস করতে হবে মাস্ট, গত ক্লাস করতে হবে মাস্ট। আচ্ছা, তো এগুলো অম্লধর্মী অক্সাইড। যে কোনো অম্লধর্মী অক্সাইডের সাথে যখন আমরা পানির বিক্রিয়া করাবো, সেই অম্লধর্মী অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে কি প্রডিউস করবে? অক্সি অ্যাসিড। তো কোন অক্সি অ্যাসিড বানাবে? এখানে এর জারণ মান যা, সেম জারণ মানের অক্সি অ্যাসিড বানাবে। তো তুমি দেখো বোরনের অক্সি অ্যাসিড কি? H3BO3। কার্বনের কি? H2CO3। নাইট্রোজেনের কয়টা? এই যে HNO3 এবং HNO2। যেখানে HNO2 তে নাইট্রোজেনের জারণ মান +3, HNO3 তে নাইট্রোজেনের জারণ মান +5, যেটা তোমাদের মাত্র শিখাইছি। কার অক্সি অ্যাসিড কোনগুলো, এগুলো কিন্তু ভাইয়া অলরেডি লিখে দিছি, অলরেডি লিখে দিছি। সো এখন তুমি জাস্ট সেম জারণ মানের অক্সি অ্যাসিড বানাবা, সেম জারণ মানের অক্সি অ্যাসিড। যেমন N2O3, এখানে নাইট্রোজেনের জারণ মান কত? +3। তাহলে যেহেতু এটা একটা অক্সাইড, কি অক্সাইড? অম্লধর্মী অক্সাইড, এর সাথে পানির বিক্রিয়া দিলে অক্সি অ্যাসিড পাবো। এখন কোন অক্সি অ্যাসিড পাবা?
+3 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড। এবার আসো, নাইট্রোজেনের +3 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড কোনটা? নাইট্রোজেনের +3 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড কোনটা? উপরেরটা না নিচেরটা? ভাই নিচেরটাতে নাইট্রোজেনের জারণ মান +3, তাহলে এই +3 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড বানাই দিবা। এই নাইট্রোজেনের +3 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড HNO2, যেখানে নাইট্রোজেনের জারণ মান কত বলো তো? নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +3, যেটা এই মাত্র তোমাদের দেখাইলাম। এখন দেখো পরের যৌগটা N2O5। N2O5 এ নাইট্রোজেনের জারণ মান কত? মাত্রই জারণ মান বের করা শিখাইছি। তো N2O5 এ নাইট্রোজেনের জারণ মান কত? +5। তাহলে যখন N2O5 এর সাথে পানির বিক্রিয়া দিবা তখন কি তৈরি হবে? N2O5 এর সাথে পানির বিক্রিয়া দিলে, N2O5 এর সাথে পানির বিক্রিয়া দিলে আমাদের নাইট্রোজেনের +5 জারণ মান বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন হবে। দেখো এখানে নাইট্রোজেনের জারণ মান কত? এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5, তাহলে +5 জারণ মান বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন হবে। তো +5 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড কোনটা? HNO3। তাহলে আমরা উৎপাদে কি পাবো? আমরা উৎপাদে পাবো HNO3। ওকে ওকে ফাইন, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই জন্যই তোমাদেরকে একটু আগে কার অক্সি অ্যাসিড কোনটা এবং কোন অক্সি অ্যাসিডের জারণ মান কত এটা তোমাদেরকে মাত্র পড়াইছি। ওকে ওকে ঠিক আছে। অনাহিতা তুই প্রশ্ন কর, কোনো সমস্যা নেই, নির্ভয়ে প্রশ্ন কর। কি হবে? কি হবে? একটা গালি না হয় খাবি, বড় তোর একটা গালি খাবি, কি আর হবে? ঠিক আছে ভাইয়া। H2SO6 কেমনে ভাই? H2SO6 কই দেখলা? ও H2SO4, ভুলে 6 লিখে ফেলেছি ব্রাদার। H2SO4 হবে, হ্যাঁ H2SO4, নট SO6, H2SO4। ওকে বলো, নির্ভয়ে কোশ্চেন করো, নির্ভয়ে কোশ্চেন করো, কোনো সমস্যা নাই। হ্যাঁ নির্ভয়ে কোশ্চেন করো, কোনো প্যারা নাই। অক্সি অ্যাসিডগুলো কি মনে রাখতে হবে? হ্যাঁ অক্সি অ্যাসিডগুলো মনে রাখবা। এটা মনে রাখা লাগবে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তুমি এই অক্সি অ্যাসিডগুলো অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। হ্যাঁ সামনে আবার এই অক্সি অ্যাসিডের আলাদা করে নামকরণের একটা ক্লাসই আছে, অক্সি অ্যাসিডের নামকরণ। তখন তুমি এগুলার আরও দিলে, এগুলা মুখস্থ করা কিছু না, এটা অটোমেটিক্যালি তোমার মধ্যে বিল্ড আপ হয়ে যাবে। এই যে আজকে পড়াই দিতেছি না, তোর মধ্যে এটা অটোমেটিক ঢুকে গেছে, তোর জীবনে কোনোদিন এটার মনে রাখা লাগবে না, তুই জানোস, তুই জানবি এরপরে। ঠিক আছে জানবি, সো প্যারা নাই। ওকে সেগুলো মুখস্থ করার কিছু না, যেটা মুখস্থ করতে হবে এমন না, এটা তুমি অটোমেটিক্যালি অ্যাডপ্ট করে নিবা, অটোমেটিক্যালি অ্যাডপ্ট করে নিবা। হ্যাঁ ওকে চলো এবার আসো Cl2O। এটা একটা অক্সাইড। কার অক্সাইড? ক্লোরিনের অক্সাইড, মানে অধাতুর অক্সাইড। এটাও একটা অক্সাইড, অধাতুর অক্সাইড। এটাও একটা অক্সাইড, অধাতুর অক্সাইড। এটাও একটা অক্সাইড, অধাতুর। কার? ক্লোরিনের। ক্লোরিনের জারণ মান কত হইতে পারে? 1, 3, 4, 5, 6, 7। ক্লোরিনের জারণ মান মনে রাখবে, 1, 3, 4, 5, 6, 7 সব হইতে পারে, 7 পর্যন্ত হইতে পারে ক্লোরিনের জারণ মান। ওকে হোয়াটএভার। তো এখন দেখো এখানে যে ক্লোরিনের অক্সাইডগুলো আছে, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +3, এটা হচ্ছে +5, এটা হচ্ছে +7। তো যার জারণ মান যা, তার সমপরিমাণ জারণ মানের অক্সি অ্যাসিড বানাবো। তা আমরা একটু দেখি আমাদের ক্লোরিনের কয়টা অক্সি অ্যাসিড লিখছি। দেখো তো এখানে 1, 2, 3, 4। ক্লোরিনের ভাইয়া 4টা অক্সি অ্যাসিড লিখছি, 1, 2, 1, 3, 5, 7। হ্যাঁ এই যে HClO, যখন ক্লোরিনের জারণ মান +1, যখন +3 তখন কি হবে? HClO2, যখন +5 তখন কি হবে? HClO3, যখন +7 তখন কি হবে? HClO4। তো তুমি যখন কোনো একটা অক্সাইডের সাথে যখন তুমি পানির বিক্রিয়া দিবা, কোনো একটা অক্সাইডের সাথে যখন পানির বিক্রিয়া দিবা, তখন ওই অক্সাইডের জারণ মান যা, সেম জারণ মানের অক্সি অ্যাসিড উৎপন্ন হবে। ওকে সেম জারণ মানের অক্সি অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে এবার তোমরা ওকে, তো এবার তোমরা নিজেরা উত্তর দাও তো দেখি এইটাতে উৎপাদটা কি পাবো। হ্যাঁ হাফসা হাসান উত্তর দিবা, হাফসা হাসান উত্তর দিবা যে এইখানে কোন উৎপাদটা হবে, কোন অ্যাসিডটা হবে। এই যে এই Cl2 ওর সাথে পানির বিক্রিয়া দিলে কোন অ্যাসিডটা হবে? HClO হবে, HClO2 হবে, HClO3 হবে না HClO4 হবে? হাফসা হাসান উত্তরটা দিবা। হাফসা হাসান বলো এখানে কি হবে, বলো এইখানে কি হবে, বলো কোনটা হবে এখানে, এখানে কোন কোন অ্যাসিডটা তুমি উৎপাদ হিসেবে পাবা। হাফসা হাসান একটু উত্তর দিয়ে দাও। তুমি উত্তর দিছো তার মানে বাকি সবাই বুঝছে। ওকে এই দেখো Cl2O এর সাথে H2O এর বিক্রিয়া করাবা, তাহলে উৎপাদটাতে তুমি কি পাবা, উৎপাদটাতে তুমি কি পাবা। ওকে বলো হাফসা হাসান। ও যতক্ষণ না পর্যন্ত উত্তর দিবে ততক্ষণ পর্যন্ত ক্লাস এখানেই আটকায় থাকবে। হাফসা হাসান উত্তর দিবে Cl2O। এখানে ক্লোরিনের জারণ মান +1,
তাহলে এর সাথে পানির বিক্রিয়া দিলে এখান থেকে কোন অ্যাসিডটা উৎপন্ন হবে? HClO হবে, HClO2 হবে, HClO3 হবে, HClO4 হবে। ওকে, কোনটা হবে হাফসা হাসান? বলো বলো, ব্রাদার বা সিস্টার দাও। বাকি সবাই পারছো, আমি জানি বাকি সবাই পারবে এই ক্লাসে এমন কেউ নাই যেটা পারবে না। একটা কুত্তা, রাস্তার কুত্তারও না, এখন যদি বয় দিতাম কুত্তা উত্তর দিত, ওই কুত্তাটাও সঠিক উত্তর দিত যে এখানে কি হবে। ঠিক আছে, একটা কুত্তার আইনা বয় দিলে, যেটা কানা আইনা বয় দিতাম, একটা অন্ধ আইনা বয় দিতাম, হেও তোমার হচ্ছে সঠিক উত্তর দিত। তো আমাদের দেখি এবার আমাদের হাফসা হাসান কি আসলে সঠিক উত্তর দিতে পারে কিনা। যারা মানুষ তারা তো সঠিক উত্তর দিবেই, তোমরা সবাই মানুষ, এই জন্য তোমরা সঠিক উত্তর দিচ্ছ। ওকে, আমরা এবার হাফসা হাসান, এই যে হাফসা হাসান হয়ে গেছে, হাফসা হাসান হয়ে গেছে, সাবাস বেটা। HClO, তুই মানুষ হাফসা হাসান, তুই মানুষ, তুই সঠিক উত্তর দিয়েছিস, থ্যাংক ইউ। HClO, এই যে তুই বুঝে গেছিস ভাইয়া, কে বলছে তুমি বুঝো নাই? এই যে তুমি বুঝে গিয়েছো, লাভ ইউ। HClO, থ্যাংক ইউ। এই যে তুমি বুঝে গেছো, তাই না? এখানে ক্লোরিনের জারণ মান +1, তাহলে +1 জারণ মান বিশিষ্ট অক্সিজেন উৎপন্ন হবে। এবার হাফসা হাসান তুমি উত্তর দাও তো, Cl2O3 এটার সাথে যখন পানি দিব তখন কোন অক্সি অ্যাসিডটা পাবো? কোন একটা অক্সাইডের সাথে, অম্লধর্মী অক্সাইডের সাথে পানি দিলে অ্যাসিড পাওয়া যায়, অম্লধর্মীর সাথে পানি দিলে অ্যাসিড পাওয়া যায়। ওকে, তাহলে এবার তুই বল ভাইয়া, হাফসা হাসান তুই উত্তর দিবি ভাইয়া। +3 জারণ মান আছে এখানে, ক্লোরিনের জারণ মান কেমনে বের করে আজকে ক্লাসে শুরুতেই পড়াইছি। এটা জারণ মান +3, তাহলে এর সাথে যখন পানির বিক্রিয়া দিব তাহলে আমার উৎপাদটা কি পাবো, কোন অ্যাসিডটা পাবো, এটা তুমি উত্তর দাও। এটা পাবো, এটা পাবো, এটা পাবো না এটা পাবো, কোনটা পাবো? হাফসা হাসান উত্তর দাও যে ভাইয়া কোনটা পাবো, কোনটা পাবো, বল উত্তর দে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ওকে, কোনো প্যারা নাই। ওকে, থ্যাংক ইউ, তুমি পারছো, থ্যাংক ইউ। ও অনেকক্ষণ ধরে ওকে কেন মেনশন করতেছি, তোমরা মজা নিচ্ছ কেন? আশ্চর্য, ওকে মেনশন করতেছি দ্যাটস বিকজ ও বলছে যে ভাই আমি বুঝতেছি না, তো দ্যাটস ওয়াই ওকে দিয়ে উত্তর দেওয়া হচ্ছে, যেন হচ্ছে ওর কনসেপ্টটা ও নিজেই ক্লিয়ার করে নিতে পারে ক্লাসের মাঝখানে। ঠিক আছে, সো তোমরা ওরে বুলি করো না, যে কেউ না বুঝতেই পারে। একটা অনলাইন ক্লাসে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হইতেই পারে, কোনো কারণে ওর হয়তো কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে। হ্যাঁ, সো এটা কোনো অসুবিধা না। তোমরা যদি আমার কোনো কোয়েশ্চেন করো, আমি কিন্তু গালি দিই মজা করে, কিন্তু তোমাদেরকে সবসময় আমি কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করি। সো অলওয়েজ আমি তোমাদের কমেন্ট পড়তে থাকি, তুমি দেখবা অলওয়েজ তোমাদের কমেন্ট দেখি কোয়েশ্চেন আসে কিনা। কোয়েশ্চেন আসলে আমি কোয়েশ্চেনের উত্তর দিই, অলওয়েজ কোয়েশ্চেনের উত্তর দিই, একটু গালি দিই, একটু মজা করি। কারণ একবার গালি খাইলে এই কোয়েশ্চেন তোর মাথায় জীবনে কোনোদিন তুই বলবি না, এটা তোর মাথায় পার্মানেন্টলি সেট হয়ে গেছে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই একটু গালি টেলি দিই। যেমন যে শহীদুল্লাহরে আমি প্রায় দিনই গালি দিই ওরে, এবং ও কিন্তু ভালো করতেছে। ও এরপর একবার গালি খাওয়ার পরে ওর ব্রেন এমন অ্যাক্টিভ হয়, নিউরন এমন অ্যাক্টিভ হয়, ও আইনস্টাইন লেভেলে চলে যায়, এরপর আর কোনোদিন ভুল করে না। ওকে চলো, HClO2, থ্যাংক ইউ সো মাচ। এটা কি হবে বলো তো ভাইয়ারা? এটা হবে আমাদের HClO2। এই যে হাফসা, তুই সারা জীবনে কোনোদিন এই অক্সি অ্যাসিডের সাথে পানির বিক্রিয়ায় কি উৎপন্ন হবে এটা কোনোদিন বলবি না। অক্সি অ্যাসিডের সাথে পানির বিক্রিয়া কি উৎপন্ন হবে এটা তুই জীবনে ভুলবি না। দেখ, Cl2O5 এর সাথে পানি দিলে কি হবে, এবার তোরা বাকি সবাই পারবি। তাহলে আমার হচ্ছে HClO3, এই অক্সি অ্যাসিডটা উৎপন্ন হবে, কারণ এইখানে এর জারণ মান হবে +5। ওকে, এই দেখো, এবার দেখো Cl2O7 এর সাথে পানির বিক্রিয়া দিলে কি হবে, এখানে +7 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিডটা উৎপন্ন হবে। তো ক্লোরিনের +7 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড কোনটা? HClO4। সো আমাদের অ্যান্সারটা হবে HClO4। অ্যান্ড এইখানে ক্লোরিনের জারণ মান কত গাইস? এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে +7। আশা করি এই অক্সি অ্যাসিডের সাথে পানির বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তোমরা সবাই বুঝতে পারছো। ওকে ওকে ওকে, ফাইন, গুড। একজন বলছে শহীদুল্লাহ আজকেও একটা ভুল অ্যান্সার দিছে। শহীদুল্লাহ তুই বাইচা গেছোস আজকে। এই তোরে কিন্তু ব্রেন অ্যাক্টিভ করে ফেলাইতে হবে, একটা গালি দিতে হবে। দাঁড়াও, শহীদুল্লাহরে ধরতেছে একটু পরে। ওকে চলো, আসো তাহলে এবার। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা মোটামুটি এইটুকু বুঝে গেলাম। হ্যাঁ, তো এবার চলো যে চলো এবার আমরা তারপরটা দেখি। দেখো N2O4 এর সাথে পানির বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে, চলো দেখি। N2O4 এর সাথে আমরা পানির বিক্রিয়া করাবো, বুঝছো? তুমি এই বান্দার লগে যদি তুমি পানি দাও তাহলে কি হবে। ওকে চলো দেখি। এখন কথা হচ্ছে N2O4 এ নাইট্রোজেনের জারণ মান কত? আগে প্রথমে তোমরা এটা বলো,
N2O4 এর মধ্যে নাইট্রোজেনের জারণ মান কত? ওকে, N2O4 এর মধ্যে নাইট্রোজেনের জারণ মান কত এটা তোমরা আমাকে একটু বলো। ওকে, N2O4 এ নাইট্রোজেনের জারণ মান কত? আরশাদ, তোরে কিন্তু একটু আগে একটা গালি দিতে নিছিলাম, তুই বাইচে গেছিস, তোর নাম নিতে গেছিস না, নিতে গেলে কিন্তু গালি খাবি। ওকে, N2O4 এ নাইট্রোজেনের জারণ মান কত? দেখ, একজন লেখছে যে ওর নাম হচ্ছে আরিফা নাসরিন অ্যানি। অ্যানির কমেন্ট হচ্ছে, ভাইয়া এই অধ্যায় থেকে আমাদের কলেজে প্রশ্ন আসবে। তাহলে সবাই জানে তোমার কলেজে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, 3 তারিখে পরীক্ষা, এখন কি করব? ভুইয়া? এই আমি কি ভুইয়া? হ্যাঁ, কিভাবে পড়বো? তুই পড়বো বানান ভুল লেখছিস, পড়বো হবে ডয় শূন্য র, এরপর ভুইয়া লেখছিস কে? এটা হবে ভাইয়া। তুই তো বানান পারছ না, তোর তো বাংলায় তুই ফেল করবি। তুই কেমিস্ট্রিতে ফার্স্ট করবি এই চিন্তা করতেছিস কেমনি? তুই বাংলায় ফেল করবি শিওর ফে। এবং তুই এই কমেন্টটা কবার করছিস জানো? আমি গুনছি 55 বার। এই নিয়ে একটা কমেন্ট তুমি 55 বার করছো। হ্যাঁ, খালি তোমার ছাইড়া দিলাম আজকে, আমার মুডটা ভালো আছে এই জন্য, নাহলে তোমার কিন্তু খায় ফেলাইতাম আজকে। তুমি বাংলা পাস করো আগে, তুমি বাংলা প্রিপারেশন নাও, হ্যাঁ, এরপর তুমি কেমিস্ট্রি পড়তে এসো। এই অধ্যায় থেকে কলেজে কি পড়বা? কলেজের জন্য যদি কলেজে সিকিউ উত্তর করতে চাও তাহলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়বা। আর যেহেতু আমরা এখনো সংকরায়নে যাইনি, আর্কাইভ থেকে সংকরায়ন, বন্ধন কোণ আর গঠন, এই 3টা টপিক পড়বা। তুমি এক সেট কোশ্চেন কমন পাবা শিওর। +4, ভেরি গুড। ওকে, সবাই সঠিক উত্তর দিছো। ওকে, +4। এখন দেখো এটা জারণ মান কত? +4। তো তাহলে এর সাথে যখন পানি দিব, এটার সাথে যখন পানি দিব, যেহেতু এর জারণ মান +4, তাহলে এর সাথে যখন তুমি পানি দিবা অবশ্যই অক্সিসিড উৎপন্ন হবে, অবশ্যই অক্সিসিড উৎপন্ন হবে। এখন কার অক্সিসিড উৎপন্ন হবে তোমরাই বলো, তোমরাই বলো কার অক্সি অ্যাসিড উৎপন্ন হবে? নাইট্রোজেনের। তো আমরা একটু দেখি নাইট্রোজেনের অক্সি অ্যাসিড কয়টা, বা নাইট্রোজেনের অক্সি অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি 2টা। নাইট্রোজেনের অক্সি অ্যাসিড হচ্ছে আমাদের 2টা, একটা হচ্ছে HNO3 আর একটা হচ্ছে আমাদের HNO2, তাই না? HNO2। এখন এইখানে জারণ মান +5, এখানে জারণ মান +3, এক জায়গায় +5 এক জায়গায় +3। তো তুমি দেখো নাইট্রোজেনের 2টা জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড আছে, +5 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড আছে, +3 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড আছে, 2টা অক্সি অ্যাসিড আছে নাইট্রোজেনের, বুঝছো? এখন তুমি চিন্তা করো নাইট্রোজেনের কি +5 জারণ মান বিশিষ্ট কোন অক্সি অ্যাসিড আছে? বলো, নাইট্রোজেনের কি +5 জারণ মান বিশিষ্ট, +4, +5 আছে, +3 আছে, +4 জারণ মান বিশিষ্ট কোন অক্সি অ্যাসিড আছে কিনা? +4 জারণ মান বিশিষ্ট কোন অক্সি অ্যাসিড আছে কিনা বলো, তোমরাই বলো। +4 জারণ মান বিশিষ্ট কোন অক্সি অ্যাসিড নাইট্রোজেন আছে কিনা? নাই, নাই। যদি না থাকে তাহলে কোনটা বানাবে? কোনটা বানাবে? এটা বানাবে না এটা বানাবে? বলো, তোমরাই বলো, তোমরাই বলো কোনটা বানাবে? এইটা বানাবে না এটা বানাবে? মানে অক্সি অ্যাসিড উৎপন্ন হবে মাস, কারণ কোন অক্সি অ্যাসিডটা হবে? এটা হবে না এটা হবে? এটা হবে না এটা হবে? +4 জারণ মান বিশিষ্ট কোন অক্সি অ্যাসিড তো নাই +4, কারণ আছে HNO3 আর HNO2, একটা +3 একটা +5। +4 জারণ মান বিশিষ্ট কোনো অক্সি অ্যাসিড নাই, যেহেতু নাই তাহলে কোনটা বানাবে? এটা বানাবে না এটা বানাবে? কোনটা বানাবে? এটা না এটা? ভাই হাতে কি বানাবে? হাতে কি বানাবে? +4 জারণ মান বিশিষ্ট কোনো অক্সি অ্যাসিড হয় না, তাহলে কি বানাবে? তাইলে সে কি বানাবে তুমি জানো? হ্যাঁ, 2টাই বানাবে। হ্যাঁ, 2টাই বানাবে। একবার HNO3 বানাবে, HNO3 এটা একবার বানাবে, আবার HNO2 এটাও একবার বানাবে। মানে এর জারণ মান একবার বৃদ্ধি পাবে এবং এর জারণ মান একবার হ্রাস পাবে। এর জারণ মান একবার বৃদ্ধি পাবে, অর্থাৎ HNO3ও বানাবে, HNO2ও বানাবে। HNO3 এবং HNO2 দুইটাই বানাবে, এবং HNO2 দুইটাই বানাবে, দুইটাই বানাবে। যেখানে এর জারণ মান কত? এখানে হচ্ছে জারণ মান +5, এখানে জারণ মান কত? এখানে জারণ মান +3। তাহলে দেখো নাইট্রোজেনের জারণ মান ছিল +4, তো আমরা দেখতে পাচ্ছি +4 জারণ মান বিশিষ্ট নাইট্রোজেনের কোনো অক্সি অ্যাসিড হয় না। +4 জারণ মান বিশিষ্ট নাইট্রোজেনের কোনো অক্সি অ্যাসিড হয় না। যেহেতু +4 জারণ মান বিশিষ্ট নাইট্রোজেনের কোনো অক্সি অ্যাসিড হচ্ছে না, তখন সে কি বানাবে? তার যে 2টা অক্সি অ্যাসিড আছে, একবার জারণ মান বৃদ্ধি পাবে, একবার জারণ মান হ্রাস পাবে। মানে একটাতে জারণ মান বাড়াই দিবে, আবার আরেকটাতে জারণ মান কমাই দিবে, দুইটাই একসাথে বানাই দিবে, দুইটাই একসাথে বানাবে। বুঝতে পারছো? দুইটাই একসাথে বানাবে।
সো এই যে বিক্রিয়াটা যেই বিক্রিয়াতে জারণ মান একবার বৃদ্ধি পায়, +4 থেকে একবার বাড়ছে, আবার দেখো +4 থেকে একবার কমছে, +5 হয়েছে, +3 হয়েছে। তো যেই বিক্রিয়াতে এই একই যৌগের জারণ মান এরকম একবার বৃদ্ধি পায় এবং আরেকবার এরকম হ্রাস পায়, একই যৌগের একই মৌলকে নাইট্রোজেনের জারণ মান ছিল +4, এখানে কত +5 আর কত +3, মানে একবার বাড়ছে আরেকবার কি কমছে, তাই না? সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলো তো ভাইয়ারা? এটাকে বলা হয় অসামঞ্জস্যতা বিক্রিয়া। অসামঞ্জস্যতা বিক্রিয়া। ওকে, ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন, বা এটাকে আমরা বলি আমাদের অসামঞ্জস্যতা বিক্রিয়া। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? বুঝা গেছে? অসামঞ্জস্যতা বিক্রিয়া। এই N2O4 প্লাস পানি, এটা দিলে কি উৎপন্ন হয়? HNO3 প্লাস HNO2, ক্লিয়ার? বুঝতে পারছো দুইটা কেন উৎপন্ন হয়েছে? একবার জারণ মান বৃদ্ধি পাইছে, একবার জারণ মান হ্রাস পাইছে। ওকে, হ্রাস পাইছে। তাহলে কেন, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং যদি জারণ মান, একই যৌগের জারণ মান, একই মৌলের পরমাণুর জারণ মান একবার বৃদ্ধি পায় বা একবার হ্রাস পায়, সেটাকে আমরা কি বলি? আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া বলি। ক্লিয়ার? এবার আয় Cl2O6, এখানে ক্লোরিনের জারণ মান কত বের করে দেখো। ক্লোরিনের জারণ মান হবে +6, তো তুমি যদি এই ক্লোরিনের সাথে একবার পানি দাও, এই ক্লোরিনের সাথে তুমি যখন পানি দিবা, পানি দিলে কি উৎপন্ন হবে দেখি, তোমরা বলো তো দেখি। এই ক্লোরিনের সাথে পানি দিলে আমাদের কি উৎপন্ন হবে ভাইয়ারা? বলো। এই যৌগটার সাথে পানি দিছ, এখন তুমি যদি এই যৌগটার সাথে পানি দাও, Cl2O6 এর সাথে পানির বিক্রিয়া দিছ, তো Cl2O6 এটা একটা অম্লধর্মী অক্সাইড, তাহলে পানির বিক্রিয়া দিছ, তাহলে অবশ্যই অক্সি অ্যাসিড উৎপন্ন করবে, তাই না? এখন কথা হচ্ছে কোন অক্সি অ্যাসিডটা উৎপন্ন করবে, সে এখানে কোন অক্সি অ্যাসিডটা উৎপন্ন করবে, কোনটা করবে? +6 জারণ মান বিশিষ্ট অক্সি অ্যাসিড। এবার তুমি চিন্তা করো, এই ক্লোরিনের কি আদৌ +6 জারণ মান বিশিষ্ট কোনো অক্সি অ্যাসিড আছে কিনা? ক্লোরিনের কি আদৌ +6 জারণ মান বিশিষ্ট কোনো অক্সি অ্যাসিড আছে কিনা? বলো, তোমরাই বলো, এটা কি +6 জারণ মান বিশিষ্ট কোনো অক্সি অ্যাসিড আছে? বলো, তাহলে কি উৎপন্ন করবে? এটা কি উৎপন্ন করবে? তোমরাই বলো, এ কি করবে ভাইয়া? এ আমাদের কোন জিনিসটা প্রডিউস করবে? তোমরা উত্তর দাও। +5 এবং +7 বিশিষ্ট করবে। ভেরি গুড, থ্যাংক ইউ। কি তৈরি করবে? +5 আর +6, এখানে কত +6, তাহলে +6 থেকে কি করবে? +6 থেকে একবার কমাবে, তারপরে কি করবে? +6 থেকে একবার বাড়াবে, তাহলে কি হবে বলো তো? এই দেখো এখানে কি তৈরি করবে? HClO3, এটা একবার তৈরি করবে, আবার HClO4 এটা একবার উৎপন্ন করবে। তার মানে এইখানে জারণ মান কত দেখো তো? এইখানে জারণ মান হচ্ছে +5, এখানে জারণ মান কত বলো তো? +7। এক জায়গায় +5 আর এক জায়গায় +7। ওকে, ফাইন। তাহলে Cl2O6 এর সাথে পানির বিক্রিয়া দিলে আমরা পাবো HClO3, আর এটা পাবো হচ্ছে HClO3 আর হচ্ছে HClO4। বলো তো এইটা কি অসামঞ্জস্য বিক্রিয়া কিনা? বলো তো ভাইয়া, এটা কি অসামঞ্জস্য বিক্রিয়া কিনা? একটু কমেন্ট করে জানাও এটা আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া কিনা। ইয়েস, এটা অসামঞ্জস্য বিক্রিয়া। কেন? কারণ জারণ মান একবার বৃদ্ধি পাইছে, একবার হ্রাস পাইছে। ওকে, গুড, ভেরি গুড। ওকে, যে কোনো দুইটা, একবার জারণ মান বৃদ্ধি করবে, একবার জারণ মান হ্রাস করবে। ওকে, ফাইন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে আমাদের অম্লধর্মী অক্সাইডগুলা পানির সাথে বিক্রিয়া করে, এই যে বিক্রিয়াগুলো তোমরা কি জানো? এইখান থেকে অনেকগুলো বিক্রিয়া বইয়ের ভর্তি পরীক্ষাতে আসছে, অনেকগুলো বিক্রিয়া। এবং এই মাখন তো বইয়েতে কয়েকবার যে আসছে, অনেকবার আসছে। ওকে, আচ্ছা, গুড। এই যে এনি, তোরে কিন্তু আমি গালিটা দিতাম না, তুই এই কোয়েশ্চেন, মানে এক কোয়েশ্চেন তুই অনেকবার করছিস, প্রত্যেকটা তুই ভুল করছিস, একই তুই কমেন্টারে কপি পেস্ট করে পোস্ট করছিস, খালি বারবার কমেন্ট করছিস। তো তুই যখন এতবার কমেন্ট করলি, তোর কি বানান ভুলগুলা তোর চোখে পড়ে নাই? এতগুলা বানান ভুল তুই কি, এবং কপি পেস্ট করতেছিস তুই বারবার, তো তোর একবার গিয়ে কপি করে আবার পেস্ট করা, কপি করা, পেস্ট করা, কমেন্ট করা, তোমার চোখে পড়ে নাই? এতবার তুমি কমেন্ট করলা বানানটা।
তাই না? সো এটা তো করা যাবে না। তুমি যখন কমেন্ট করবা, কমেন্টগুলো সুন্দর মতো চেক করে সুন্দর মতো করে করবা। মানুষ ভুল হইতেই পারে, কিন্তু সেটা কয়বার? একবার দুবার হলে তো ভুল হলে মেনে নেওয়া যায়, বারবার ভুল তো মেনে নেওয়া যায় না। এবং তুমি জীবনে কোনো দিন আর ভুল বানান লিখবে না, তোমার জীবনে শিক্ষা হয়ে গেছে। ওকে ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ ওকে, এবার চলো এখন দেখো এই যে যৌগগুলা, এই যে যৌগগুলা, এই যে N2O4, দেখো N2O4 কে এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায় NO2 বা N2O4, বুঝছো? এই NO2 যেই কথা, N2O4 একই কথা। NO2 একা থাকে না, গতদিন পড়াইছি, এরা একা থাকতে পছন্দ করে না, এরা দুইজন এক প্যাকেট হয়ে থাকতে পছন্দ করে, দুইজন একসাথে থাকতে পছন্দ করে। সো দুইটা NO2 একত্রে থাকে, তো দুইটা NO2 একত্রে থাকলে কি তৈরি করে? N2O4। একই জিনিস, NO2 যেই কথা, N2O4 একই কথা। তাহলে যদি কখনো বলে NO2-র সাথে পানির বিক্রিয়া করলে কি হবে, বা NO2-র সাথে পানির বিক্রিয়া করলে সেম প্রোডাক্টটা হবে, কারণ এখানেও নাইট্রোজেনের জারণ মান +4, এখানেও নাইট্রোজেনের জারণ মান +4। তাহলে আমরা দেখলাম কি? আমরা দেখলাম যে ভাইয়া নর্মালি যার জারণ মান যা, সেই জারণ মান বিশিষ্ট অক্সিজেন উৎপন্ন করে। যদি কারো এরকম হয়, কারো জারণ মান মিলতেছে না, কারো জারণ মান বিশিষ্ট ওই জারণ মান বিশিষ্ট অক্সিজেন হয় না, তখন কি হবে? এর একবার বৃদ্ধি পাবে, একবার হ্রাস পাবে, অর্থাৎ অসামঞ্জস্য বিক্রিয়া তৈরি করবে। ক্লিয়ার? অসামঞ্জস্য বিক্রিয়া তৈরি করবে। ওকে ওকে ফাইন, আশা করি সবাই বুঝতে পারছো এটা। হ্যাঁ আচ্ছা গুড, চলো তো এবার আমরা দেখব যে এই যে অ্যাসিডগুলা, এই যে অক্সাইডগুলা, যে অক্সাইডগুলা তোমার এরকম একাধিক অ্যাসিড তৈরি করে, যে অক্সাইডগুলা তোমার এরকম একাধিক অ্যাসিড তৈরি করে, তাদেরকে কি বলে জানো? তাদেরকে বলা হয় মিক্সড অ্যানহাইড্রেট। এদেরকে বলা হয় মিক্সড অ্যানহাইড্রেট বলে, অ্যানহাইড্রাইড। এখন দেখো এই মিক্সড অ্যানহাইড্রেট কারা বলো তো? অ্যানহাইড্রেট, মিশ্র অ্যানহাইড্রেট। তোমাদেরকে বাংলাটাই দেই, কারণ বাংলায় পরীক্ষায় প্রশ্ন আসবে। মিশ্র অ্যানহাইড্রেট কারা? মিশ্র অ্যানহাইড্রেট, হ্যাঁ, মিশ্র অ্যানহাইড্রেট। তো মিশ্র অ্যানহাইড্রেট কারা? যেমন তোমাদেরকে গতদিন পড়াইছি, অম্লধর্মীয় অক্সাইডগুলোকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রেট। অম্লধর্মীয় অক্সাইডগুলোকে কি বলা হয়? অ্যাসিড অ্যানহাইড্রেট। এর মধ্যে কয়েকটাকে বলা হয় মিক্সড অ্যানহাইড্রেট। মিক্সড অ্যানহাইড্রেট কারা? মিক্সড অ্যানহাইড্রেটের এক্সাম্পল কি? মিক্সড অ্যানহাইড্রেটের এক্সাম্পল হচ্ছে তোমার এই NO2 বা N2O4। ওকে, তারপরে তোমার হচ্ছে এই যে Cl2O6, এরপর হচ্ছে ClO2। এই যে যৌগগুলো আছে এগুলাকে বলা হয় তোমার মিক্সড অ্যানহাইড্রেট। হ্যাঁ, এগুলাকে বলা হয় মিক্সড অ্যানহাইড্রেট। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া কেন এদেরকে মিক্সড অ্যানহাইড্রেট বলে? এটা রিজনটা কি? মিক্সড অ্যানহাইড্রেট কাদেরকে বলে? যাদের থেকে একাধিক ধরনের অ্যাসিড পাওয়া যায়, যাদের সাথে পানির বিক্রিয়া করলে একাধিক অ্যাসিড উৎপন্ন হয়, তাদেরকে বলা হয় মিক্সড অ্যানহাইড্রেট। কিরকম দেখো, তুমি খেয়াল করো, এই যে অক্সাইডগুলো আছে এগুলোকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রেট, কারণ এগুলোর সাথে পানির বিক্রিয়া করলে তুমি অক্সিসিড পাচ্ছ, একটা করে পাচ্ছ। বাট এই যে যৌগগুলো তুমি দেখতে পাচ্ছ, এই যৌগগুলোর সাথে তুমি যখন পানির বিক্রিয়া করতেছো তখন কিন্তু তুমি একটা অ্যাসিড পাচ্ছ না, তুমি দুইটা অ্যাসিড পাচ্ছ। অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে, দুইটা অ্যাসিড পাচ্ছ। তাই এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় মিক্সড অ্যানহাইড্রেট। কি বলা হয়? মিক্সড অ্যানহাইড্রেট। ক্লিয়ার? মিক্সড অ্যানহাইড্রেট। ওকে ফাইন, গুড। আশা করি এইটুক বুঝতে কোনো অসুবিধা নাই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এইবার দেখো, এখন আমরা দেখবো আমাদের P2O3। এই P2O3-র সাথে আমরা পানির বিক্রিয়া দিব। P2O3-র সাথে কার বিক্রিয়া দিব? পানির বিক্রিয়া দিব। হ্যাঁ, পানির বিক্রিয়া দিব। এখানেও P2O3-র সাথে পানিরই বিক্রিয়া দিব। এখন এই যে পানির বিক্রিয়া তুমি দিচ্ছ, এই কোশ্চেনগুলো বুয়েট ভর্তি পরীক্ষাতে আসা কোশ্চেন। হ্যাঁ, এই যে তোমরা যে পানির বিক্রিয়া দিচ্ছ, এক জায়গায় তুমি হচ্ছে কোল্ড পানির বিক্রিয়া দিবা, ঠান্ডা পানির, আরেক জায়গায় তুমি গরম পানির বিক্রিয়া দিবা, হট ওয়াটার। ওকে, গরম পানির বিক্রিয়া দিবা। তাহলে P2O3-র সাথে একবার ঠান্ডা পানির বিক্রিয়া, একবার হচ্ছে গরম পানির বিক্রিয়া। এখন তুমি দেখো P2O3-তে ফসফরাসের জারণ মান কত? ফসফরাসের জারণ মান হচ্ছে +3। ফসফরাসের জারণ মান কত? +3। ঠিক আছে, তাহলে এখন আমাকে দেখতে হবে +3 জারণ মান বিশিষ্ট ফসফরাসের কোনো অ্যাসিড আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি আমার এই ফসফরাসের +3 জারণ মান বিশিষ্ট একটা অ্যাসিড আছে। সেই অ্যাসিডটা কি বলতো? H3PO3। কি অ্যাসিড বলতো? H3PO3।
একটা অ্যাসিড দেখতে পাচ্ছি যেটা হচ্ছে H3PO3, H3PO3, এখানে জারণ +3, তাহলে এ কি তৈরি করবে? এইখান থেকে কি অ্যাসিডটা তৈরি করবে? কোন অ্যাসিডটা তৈরি করবে? এই H3PO3 এই অ্যাসিডটা উৎপন্ন করবে, যেখানে তার জারণ মান কত বলো তো ভাইয়ারা? জারণ মান হচ্ছে +3, অর্থাৎ আগেও ছিল +3, এখনো +3 জারণ মান বিশিষ্ট অ্যাসিড তৈরি করতেছে। এখন সেই P2O3 এর সাথেই তুমি যখন গরম পানির বিক্রিয়া দিবা, এ গরম পানির সাথে যখন ঠান্ডা পানি দিছো তখন নর্মাল বিক্রিয়া, নর্মাল অ্যাসিড যা তৈরি করে তাই হচ্ছে। কিন্তু তুমি যখন এর সাথে গরম পানি দিছো, গরম পানি দিলে এ আর ঠিক থাকে না, এর মাথাটা আউলিয়ে যায়। এই মাথাটা আউলিয়ে গিয়ে হ্যাঁ কি তৈরি করে জানো? H3PO4 আর তৈরি করে PH3 তৈরি করে, দুইটা জিনিস তৈরি করে, একটা হচ্ছে H3PO4 আর একটা হচ্ছে PH3। মানে মাথাটা আউলিয়ে গিয়া এর জারণ মান ভাঙ্গা ফালায়। এখানে জারণ মান কত? তোমরাই বলো এটা জারণ মান কত? জারণ মান হচ্ছে +3। দেখ ফসফরাসের জারণ মান +3, তুই +3 বিশিষ্ট বানাবি, বাট গরম পানি দিলে মাথা গলিয়ে যায়। মাথা আউলিয়ে গিয়ে হ্যাঁ একবার +5 বিশিষ্ট বানায়, আবার আরেকবার একেবারে -1 বিশিষ্ট একটা যৌগ বানায়, মানে H3PO4 আর PH3। এখন তুমি দেখো আগে ছিল +3 থেকে একবার বাড়ছে, জারণ মান বৃদ্ধি পাইছে, আবার দেখো জারণ মান -1 হয়েছে, মানে কি হ্রাস পাইছে। তাহলে এটাও একটা কি বিক্রিয়া? এটাও কিন্তু তোমার একটা অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে এটাও একটা অসামঞ্জস্য বিক্রিয়া তৈরি করতেছে। এবং এই কোশ্চেন বুয়েট ভর্তি পরীক্ষাতে আসা একটা কোশ্চেন, এটা আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় আসা একটা কোশ্চেন, বুঝতে পারছো? বুয়েটে আসা একটা কোশ্চেন, P2O3 এর সাথে আমাদের ঠান্ডা পানি এবং গরম পানির বিক্রিয়া লেখো। খুবই কমন কোশ্চেন এটা, ঠিক আছে? খুবই কমন কোশ্চেন। P2O3 এর সাথে ঠান্ডা পানি এবং গরম পানির বিক্রিয়া লেখো, ঠান্ডা পানি এবং গরম পানির বিক্রিয়া লেখো। ক্লিয়ার? ওকে, আশা করি এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নাই। এবার আসো P2O5। হ্যাঁ, এখন এই P2O5 এর সাথে তুমি যখন পানির বিক্রিয়া দিবা তখন তোমার কি হবে? চলো আমরা একটু দেখি P2O5 এর সাথে পানির বিক্রিয়া দিলে কি হবে। তোমরা সবাই জানো P2O5 এ ফসফরাসের জারণ মান +5, এগুলো অলরেডি শিখাই ফেলছি +5। এখন এর সাথে আমরা পানির বিক্রিয়া করাবো, পানি দিব H2O, এখানেও পানি দিব আমরা H2O, দুই জায়গাতেই পানি দিব। বাট P2 এটাটা বেশি আসে পরীক্ষায়, হ্যাঁ P2O3 এরটা বেশি আসছে পরীক্ষায়। ওকে ফাইন। এখন দেখো এটার সাথে যখন তুমি পানির বিক্রিয়া দিবা, তখন কি হবে চলো দেখি আমরা। এখন কি করব? দুইবার বিক্রিয়া দিব, একটা ঠান্ডা পানি, একটা হচ্ছে তোমার গরম পানি। একবার ঠান্ডা পানি, একবার কি গরম পানি। তো একবার আমরা কোল্ড ওয়াটারের সাথে বিক্রিয়া দিব, আরেকবার আমরা হচ্ছে হট ওয়াটারের সাথে বিক্রিয়া দিব। গরম পানি, একবার ঠান্ডা পানি, আরেকবার হচ্ছে আমাদের গরম পানির সাথে আমরা বিক্রিয়া দিব। ওকে, গরম পানির সাথে বিক্রিয়া দিব। তো এই P2O5 এর সাথে তুমি যখন গরম পানির বিক্রিয়া দিচ্ছ, হট ওয়াটারে বিক্রিয়া দিচ্ছ, তখন সে তার +5 জারণ মান বিশিষ্ট অ্যাসিড বানাবে। সে কি বানাবে বলো তো ভাইয়ারা? তার +5 মানে সে দেখো যখন তুমি গরম পানির সাথে বিক্রিয়া দিবা তখন সে তোমার +5 জারণ মান বিশিষ্ট অ্যাসিড বানাবে। তো তার +5 জারণ মান বিশিষ্ট অ্যাসিড কোনটা? H3PO4, মানে P2O5 গরম পানির সাথে ঠান্ডা মাথায় বিক্রিয়া করে, P2O3 ঠান্ডা পানির সাথে ঠান্ডা মাথায় বিক্রিয়া করে, গরম পানির সাথে উল্টাপাল্টা বিক্রিয়া করে, আর P2O5 গরম পানির সাথে ঠান্ডা মাথায় বিক্রিয়া করে, আর ঠান্ডা পানির সাথে উল্টাপাল্টা বিক্রিয়া করে, বুঝতে পারছো? সরি, এখানে -1 না, এটা হবে তোমার -3। ও সরি, এখানে ফসফরাসের জারণ মান হচ্ছে -3। হ্যাঁ -3, আই এম সো সরি, -3। তোমরা জানো এটা জারণ মান অলরেডি বাইর করানো শিখাই আসছি তোমাদেরকে, -3। থ্যাংক ইউ। ওকে, চলো। তো এবার আসো, এখন এখানে তোমার যে কি করে P2O5 গরম পানির সাথে ঠান্ডা মাথায় বিক্রিয়া করে, আর যখন ঠান্ডা পানির সাথে বিক্রিয়া দিবা তখন সে কি তৈরি করে জানো? তখন সে তৈরি করে একটা নতুন ধরনের একটা যৌগ, যেটা তোমরা হয়তো আগে খেয়াল করো নাই, সেটা হচ্ছে HPO3 উৎপন্ন করে। এইখানেও জারণ মান কত? এইখানেও জারণ মান হচ্ছে +5, এই জায়গাতেও জারণ মান +5, ঠিক আছে? দুই জায়গাতেই +5 তৈরি করে। বাট নর্মালি গরম পানির সাথে H3PO4 তৈরি করার কথা ছিল, বাট সেটা ঠান্ডা পানির সাথে করার কথা ছিল, সেটা করে না, সে করে HPO3। তো এই জায়গাতে একটা ঝামেলা আছে, ঘাপলা আছে। এই ঘাপলাটা থাকার কারণেই বুয়েট ভর্তি পরীক্ষাতে এই জিনিসগুলা একটু বেশি আসে।
এই ঘাপলাটার কারণেই বুয়েট ভর্তি পরীক্ষাতে এই জিনিসগুলো একটু বেশি বেশি আসে। তো এই যে পেয়ারটা মাত্র তোমাদের শিখাইলাম, এই যে পেয়ারটা, এই যে জোড়াটা, এই জোড়াটা কি, কোন জোড়াটা বলো তো দেখি, এই যে এই জোড়াটা, এই জোড়াটা ভাই বিশ্বাস করবা না, এটা তোমার কি পরিমাণ ইম্পর্টেন্ট ফর ইউর অ্যাডমিশন টেস্ট, ফর ইউর অ্যাডমিশন টেস্ট। এটা তোমার অ্যাডমিশন টেস্টের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার অ্যাডমিশন টেস্টের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে ফাইন, চলো এটা একটু নামাই দিই, এই নামাই দিই, এই দিক থেকে একটু কমাই দিই। ওকে এই ঠিক আছে, দাঁড়াও একটু ঠিকঠাক করে নিই, নাইলে আবার প্যারা না, সুন্দর লাগবে এবার দেখতে লাস্ট। ওকে ফাইন গুড, চলো এই হচ্ছে কাহিনী, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই যে পেয়ারটা, এই পেয়ারটা ফর বুয়েট, এটা ফর বুয়েট, হ্যাঁ ফর বুয়েট। বুয়েটে এই টাইপের কোশ্চেন আসে যে P2O3 এর সাথে ঠান্ডা পানির বিক্রিয়া লেখো, P2O3 এর সাথে গরম পানির বিক্রিয়া লেখো, P2O5 এর সাথে ঠান্ডা পানি, P2O5 এর সাথে গরম পানি। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে কাহিনী। এটা একটা এই জায়গাতে একটা ঝামেলা হয়, এই ঝামেলাটা কি এটা একটু তোমরা একটু নোট করে রাখো। ওকে, এখানে একটা ব্যতিক্রম দেখা যায় HPO3। তো এই যে অক্সিসিডগুলো আছে, এই অক্সিসিডগুলোর নামকরণ কিভাবে করতে হয়, কোনটার নাম মেটাফসফরিক অ্যাসিড, কোনটার নাম অর্থোফসফরিক অ্যাসিড, হ্যাঁ কোনটার নাম পাইরো, কোনটার নাম হাইপো, এরকম অনেক কিছু আছে। হ্যাঁ হাইপো, পাইরো, অর্থো, মেটা, তো এগুলার নামকরণ কিভাবে করে প্যারানোর কোনো দরকার নেই, এটার জন্য আলাদা একটা ক্লাস তোমাদেরকে ভাইয়া দিয়ে দিব। অক্সিসিডের নামকরণ কিভাবে করে এটার জন্য আলাদা একটা ক্লাস তোমরা পেয়ে যাবা। সো কোনো অসুবিধা নেই, তখন তোমার কোন অ্যাসিডকে কিভাবে নামকরণ করতে হয় এগুলো আস্তে আস্তে তোমরা শিখে যাবা। ঠিক আছে, এখন এই অধ্যায়টা হচ্ছে কেমিস্ট্রির বলা যায় একটা কমপ্লিট বেসিক অধ্যায়। মানে এই অধ্যায়ের সম্পর্কে যার আয়ত্ত ভালো থাকবে, এই অধ্যায়ের কনসেপ্ট যার বেশি ক্লিয়ার থাকবে, তার কেমিস্ট্রির বাকি অধ্যায়গুলো তার অনেক সহজ লাগবে। যেমন রাসায়নিক পরিবর্তন খুবই সোজা একটা অধ্যায়, শুধু অঙ্ক, ম্যাথমেটিক্যাল জিনিস খুবই সহজ, খুব ইজিলি ওইখান থেকে সিকিউ এমসিকিউ তুমি সলভ করতে পারবা। গুণগত রসায়ন সহজ একটা অধ্যায়, দ্রাব্যতা একটু ঠিকঠাক মতো দ্রাব্যতা পড়লে, বর্ণালী ঠিকঠাক মতো পড়লে তুমি 2 সেট কোয়েশ্চেন অ্যান্সার করে চলে আসতে পারবা। ঠিক আছে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এইটা তোমার যে কি ভোগানটা ভোগাবে, ওকে কি ভোগানটা ভোগাবে যদি তুমি কনসেপ্টগুলো ক্লিয়ারলি না পড়ো। সো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। বলো অক্সিসিডের এই কনসেপ্টটা কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, থাকলে একটু কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের বুঝাই দিব। যদি কেউ না বুঝো অবশ্যই তোমাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, অবশ্যই বুঝাই দিব, পেরানোর কোনো দরকার নাই। কারো কোনো কনফিউশন আছে কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। ওকে ওকে, মিশ্র অক্সাইডটা কি শোয়েব? মিশ্র অক্সাইডটা কি তুমি যেটা না বুঝো, মিশ্র অক্সাইডটা এটা কি না বুঝার কোনো কিছু হইলো শোয়েব বলো তো? সেটা হচ্ছে যারা একাধিক অ্যাসিড তৈরি করবে তারা হচ্ছে মিশ্র অক্সাইড, যেমন বাকি সবাই একটা করে অ্যাসিড তৈরি করছে। ওকে বলো সবাই একটু ক্লিয়ার লেখো, যদি কারো কনফিউশন থাকে অবশ্যই বলো, বুঝাই দিব। পরে আবার বললো না ভাইটা বুঝান। জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে কারো কোশ্চেন থাকলে করো, কোনো সমস্যা নেই। এনি তোর কোনো কোশ্চেন আছে? এনির কোনো কোশ্চেন আছে? হাসানরে লাগবে আমার, হাফসা হাসান বলো। ক্লিয়ার? ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে গুড। তো এই হচ্ছে কাহিনী, দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পারছেন, ফাইন। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের ক্ষারধর্মী অক্সাইড। কি দেখবা বলো তো ভাইয়ারা? ক্ষারধর্মী অক্সাইড। অম্লধর্মী অক্সাইড যদি অ্যাসিড তৈরি করে তাহলে তোরাই ক ক্ষারধর্মী অক্সাইড তোর কি তৈরি করবে? অম্লধর্মী অক্সাইড যদি অ্যাসিড তৈরি করে, দেখ ক্ষারধর্মী অক্সাইড তোমার কি তৈরি করবে? হ্যাঁ বলো, ক্ষারধর্মী অক্সাইডের সাথে পানি দিলে কি উৎপন্ন হবে? ক্ষারধর্মী অক্সাইডের সাথে তুমি যখন পানি দিবা এরা কি উৎপন্ন করবে? এরা ক্ষার উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? ক্ষার উৎপন্ন করবে। তাহলে ক্ষারধর্মী অক্সাইডের সাথে
পানি দিলে আমি প্রোডাক্ট পাবো কি, আমরা ক্ষার পাবো। কি পাবো? ক্ষার। তাহলে ক্ষারধর্মী অক্সাইড, পানি দিলে প্রোডাক্ট পাবো কি, ক্ষার। এ একদম সোজা। দুনিয়ার সবচাইতে সহজ জিনিস হচ্ছে এটা, ক্ষারধর্মী অক্সাইড। যদিও এটা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় তোমার অম্লধর্মীটাই আসবে, যা আসার সব অম্লধর্মী আসবে, এখান থেকে এগুলো আসার কিছু নাই। ওকে, তাহলে আমরা কি করব, এদের প্রত্যেকের সাথে পানি দিব। পানি, লিথিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া করাবা, এইখানে সোডিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া করাবা, ম্যাগনেসিয়ামের সাথে পানির বিক্রিয়া করাবো, ক্যালসিয়ামের সাথে পানির বিক্রিয়া করাবো, বেরিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া করাবো। যেটার সাথেই পানির বিক্রিয়া করাও না কেন তুমি কি পাবা, তুমি ক্ষার পাবা। কি পাবা? ক্ষার পাবা। আমরা এখান থেকে ক্ষার পাবো। আর কি ধরনের ক্ষার পাবো ভাই? হাইড্রোক্সিল। জাস্ট খালি হাইড্রোক্সিল বহায় দিবি, ওইচ বহায় দিবি, ধাতুর লগে ওইচ বহায় দিবা। ধাতুর সাথে কে থাকবে? ওইচ থাকবে, ধাতুর সাথে ওইচ। কি ধরনের ক্ষার হবে? এই যে খাটটা কেমন, খাটটা হচ্ছে ধাতুর সাথে ওইচ। খাটটা কিরকম হবে? খাটটা হবে আমাদের ধাতুর সাথে ওইচ থাকবে, ধাতুর সাথে ওইচ। ওকে, দ্যাটস ইট, ফাইন। চলো এবার তোমরা নিজেরাই করে ফেলতে পারবা, ধাতুর সাথে ওইচ বসাই দিবা, দ্যাটস ইট, মানে ক্ষার উৎপন্ন করবে। তো দেখো প্রথমত লিথিয়ামের সাথে পানি, তাহলে লিথিয়ামের সাথে ওইচ বসবে, লিথিয়ামের সাথে ওইচ বসবে। বলো লিথিয়ামের যোজনী কত? লিথিয়ামের যোজনী 1, ওইচের যোজনী কত? 1, তাহলে 1 1, কোনো অসুবিধা নাই। সোডিয়ামের সাথে পানির বিক্রিয়া, তাহলে সোডিয়ামের সাথে ওইচ বসাই দিবা, সোডিয়ামের যোজনী কত? 1, তাহলে NaOH। ম্যাগনেসিয়ামের সাথে পানি বসাই দিবা, তাহলে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়াম আর হচ্ছে OH। বলো ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের 2, OH এর কত? 1, তাহলে 1 আসবে এখানে, আর ম্যাগনেসিয়ামের 2, তাহলে এই যে 2 যাবে এটার পাশে। ক্যালসিয়ামের সাথে পানির বিক্রিয়া দাও, কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়ামের যোজনী কত? 2, তাহলে এখানে যাবে 2। দেখো বেরিয়াম এর সাথে পানির বিক্রিয়া, তাহলে কি উৎপন্ন করবে? বেরিয়াম হাইড্রোক্সাইড। বলো বেরিয়ামের যোজনী কত? বেরিয়ামের যোজনী হচ্ছে 2। দিস ইজ ইট। ওকে, দ্যাটস ইট, ফাইন। একদম সোজা, একদম সোজা। আশা করি এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নাই, এখন শোনো, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের একটা নাম আছে, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া। যদি বলে মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত কি, এটাই হচ্ছে আমাদের সেই মিল্ক অফ ম্যাগনেসিয়া। ওকে, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এইটাকে কি বলা হয় জানো? এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় স্ল্যাকেড লাইম, স্ল্যাকেড লাইম বলা হয়। একে বলা হয় স্ল্যাকেড লাইম, অথবা লাইম ওয়াটারও বলে, অথবা এটাকে বলা হয় লাইম ওয়াটার, মানে চুনের পানি, স্ল্যাকেড লাইম অথবা লাইম ওয়াটার। আর হচ্ছে এই যে আমাদের বেরিয়াম হাইড্রোক্সাইড আছে, এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় ব্রাইটা ওয়াটার। এটাকে কি বলা হয়? ম্যাগনেসিয়া। স্ল্যাকেড লাইম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের নাম কি? এটার নাম হচ্ছে স্ল্যাকেড লাইম। বেরিয়াম হাইড্রোক্সাইডের নাম কি? ব্রাইটা ওয়াটার। ঠিক আছে? ওকে, গুড। বলো, এটা কি বুঝতে পারার কোনো সমস্যা আছে? আচ্ছা, না নেটে একটু সমস্যা করছিল, এখন ক্লিয়ার কিনা বলো, মানে সবাই বুঝতে পারছো কিনা? দেখতে পাচ্ছ আমাকে? কথা কি শোনা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা? ঠিক আছে, কিছুই না, জাস্ট ক্ষার উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্ষারটার আরেকটা নাম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। তোমাকে বলতে পারে মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত কি, তোমাকে বলতে পারে স্ল্যাকেড লাইম বা লাইম ওয়াটারের সংকেত কি, তোমাকে বলতে পারে ব্রাইটা ওয়াটারের সংকেত কি। ঠিক আছে, এটাই, আর কিছু না। হ্যাঁ, সিম্পল। চলো এবার আমরা দেখবো আমাদের উভধর্মী অক্সাইড। এবার কি দেখবো বলো তো? উভধর্মী অক্সাইড। হ্যাঁ, আচ্ছা, এখন এই উভধর্মী অক্সাইডের সাথে তুমি যখন উভধর্মী অক্সাইডের সাথে বিক্রিয়া করাবা তখন কি উৎপন্ন করবে? দেখো উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড মানে কি? এরা একবার অ্যাসিডের মতো বিক্রিয়া করতে পারে, আবার এরা কি ক্ষারের মতো বিক্রিয়া করতে পারে। যারা উভধর্মী অক্সাইড তারা অ্যাসিডের মতো বিক্রিয়া করতে পারে, আবার তারা কি ক্ষারের মতো বিক্রিয়া করতে পারে।
অ্যাসিডের মতো যেমন বিক্রিয়া করতে পারে, ক্ষারের মতো বিক্রিয়া করতে পারে। তো এই জন্য উভধর্মী অক্সাইডের সাথে আমরা একবার কি করব জানো, এর সাথে একবার তুমি HCl এর বিক্রিয়া দিবা, একবার তুমি HCl এর বিক্রিয়া দিবা, আরেকবার তুমি এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা। এখন দেখো যারা উভধর্মী তারা অ্যাসিড হিসাবেও কাজ করতে পারে, আবার এরা ক্ষার হিসাবেও কাজ করতে পারে। তাই এর সাথে একবার HCl এর বিক্রিয়া দিব, একবার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব। তো তুমি যেটাই দাও না কেন, HCl দাও বা তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, হোয়াট এভার যেটাই তুমি দাও না কেন, এরা অলওয়েজ কি তৈরি করবে জানো, বলো তো? এই তুমি চিন্তা করো, একটু জাস্ট বোঝার চেষ্টা করো। যখন তুমি HCl এর সাথে বিক্রিয়া দিবা, বলো HCl একটা কি? অ্যাসিড। HCl একটা কি? অ্যাসিড। তাহলে উভধর্মী অক্সাইড কারা? এরা অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, ক্ষার হিসেবেও কাজ করতে পারে। এবার শোনো ভাইয়ারা আমার, দেখো HCl এর সাথে যখন বিক্রিয়া দিলাম, HCl নিজে একটা কি? অ্যাসিড। HCl নিজে একটা কি? অ্যাসিড। HCl নিজে একটা কি? অ্যাসিড। আরেকবার একটু খেয়াল করো, HCl নিজে একটা কি? অ্যাসিড। অ্যাসিডের সাথে যখন উভধর্মী অক্সাইড থাকবে তখন সে কি হিসাবে কাজ করবে বলো? অ্যাসিডের সাথে নিজে কি হিসাবে কাজ করবে বলো? একটা জিনিস অ্যাসিড, অ্যাসিডের সাথে আমি দুইটা হিসেবে কাজ করতে পারি, অম্ল হিসেবে কাজ করতে পারি, ক্ষার হিসেবেও কাজ করতে পারি। যখন আমার সাথে অ্যাসিড আসবে তখন আমি নিজে কি হিসাবে কাজ করব? ক্ষার হিসেবে। নিজে কি হিসাবে কাজ করতে হবে? ক্ষার হিসেবে কাজ করব। নিজে কি হিসাবে কাজ করব? ক্ষার হিসেবে কাজ করব। তাহলে দেখো উভধর্মী অক্সাইড অ্যাসিডের সাথে ক্ষার হিসেবে বিক্রিয়া করবে, আর বলো তো ক্ষারের সাথে কি হিসেবে কাজ করবে? অ্যাসিড হিসেবে কাজ করবে। যখন HCl দিবা তখন সে নিজে ক্ষার হিসেবে কাজ করবে, যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা তখন সে অ্যাসিড হিসেবে কাজ করবে। এখন তুমি বলো একটা অ্যাসিড আর একটা ক্ষার, একটা অ্যাসিড আর একটা ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? একটা অ্যাসিড আর একটা ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? অলওয়েজ লবণ আর পানি উৎপন্ন করে। কি উৎপন্ন করবে? লবণ আর পানি। এই দেখো এবার ক্ষারের সাথে অ্যাসিড, লবণ পানি। এন্ড দেখো এটা ক্ষার, তাহলে এবার কি হিসাবে কাজ করবে? অ্যাসিড। তাহলে আবারও কি পাবা? লবণ প্লাস পানি। তার মানে দেখো HCl এর সাথে বিক্রিয়া দিল লবণ আর পানি পাবো, আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিল লবণ আর পানি পাবো। ঠিক আছে, লবণ পানি পাবো। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। চলো এবার আমরা একটু দেখি আমাদের বেরিলিয়াম অক্সাইডের সাথে আমরা HCl এর বিক্রিয়া দিলে কি পাবো, এবং বেরিলিয়াম অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে আমরা কি পাবো। ওকে, তো জিনিসটা খুবই সহজ, ওকে। তাহলে বেরিলিয়াম অক্সাইডের সাথে আমাদের HCl এর বিক্রিয়া, বেরিলিয়াম অক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া, আবার এই বেরিলিয়াম অক্সাইডের সাথে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। ওকে, চলো একটু দেখি উৎপাদ হিসেবে কি কি পাওয়া যায়। এখন দেখো এটার সাথে HCl এর বিক্রিয়া, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। লেটস ফাইন্ড ইট। ওকে, প্রথম কথা তুমি প্রথম কাজ কি করবা? প্রথম কাজ হচ্ছে দেখো HCl এর সাথে কি হিসেবে কাজ করবে? HCl এর সাথে এই জিনিসটা তোমার ক্ষার হিসেবে কাজ করবে, তাই না? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি হিসেবে কাজ করবে? অ্যাসিড হিসেবে কাজ করবে, তাই তো? এটা তো মোটামুটি আমরা জানি। কারণ সবসময় লবণ আর পানি পাবা, মানে অলওয়েজ কি পাবা? পানি পাবা। অলওয়েজ কি পাবা? পানি পাবা। তাহলে তুমি সবার আগে এখানে উৎপাদে লেখা হচ্ছে H2O, পানি লেখো। সবার আগে কি লিখবা? পানি। অলওয়েজ যেহেতু অ্যাসিড আর ক্ষার এটা একটা উভধর্মী অক্সাইড, এটা উভধর্মী অক্সাইড, এটা উভধর্মী অক্সাইড, এগুলো কিন্তু উভধর্মী অক্সাইড। ওই যে মনে আছে না, জানু সোনা এলো বেবিটি আজ কই পালিয়ে গেল? হ্যাঁ, এই যে জানু সোনা এলো বেবিটি আজ কই পালিয়ে গেল, এই যে হচ্ছে বেবির বি। ওকে, তাহলে অলওয়েজ পানি পাবো। প্রথম কথা পানি। এখন তুমি বলো তো পানি বানানোর জন্য কয়টা হাইড্রোজেন লাগে? পানি বানানোর জন্য কয়টা হাইড্রোজেন লাগে? 2টা হাইড্রোজেন। তাহলে তুমি কি করবে? এর সামনে 2 দিবা, দ্যাটস ইট। বাকি যা আছে সব লিখে দাও। তাহলে পানি বানানোর জন্য 2টা হাইড্রোজেন এখান থেকে চলে গেছে, একটা অক্সিজেন এখান থেকে চলে গেছে। তাহলে বাকি আছে কি? একটা বেরিলিয়াম, বাকি আছে কয়টা ক্লোরিন? 2টা ক্লোরিন। জাস্ট এদেরকে একত্রে বসায় দাও, শেষ। বিক্রিয়া শেষ। আসো চলো পরের বিক্রিয়াটা বুঝাই, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। প্রথম কাজ এখান থেকে কি বানানো? পানি বানানো। তাহলে তুমি সবার আগে এখানে পানি বানাবা, H2O। কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, আগে তুমি সবার আগে পানি বানাবা। পানি বানানোর পর এইবার তুমি চিন্তা করো, পানি বানানোর পর এখন বলো পানি বানাইতে গেলে কি লাগে? হাইড্রোজেন। বলো পানি বানাইতে গেলে কি লাগে? হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন লাগে গাইস? কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন। এখন হাইড্রোজেন কোন যৌগের মধ্যে আছে? এই যৌগের মধ্যে আছে না এই যৌগের মধ্যে আছে? বা হাইড্রোজেন আমাদের এই যৌগটার মধ্যে আছে। আমার কয়টা হাইড্রোজেন লাগে? 2টা হাইড্রোজেন। এখন এই যৌগের মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? একটা হাইড্রোজেন। তাহলে এখানে আমাকে কত দিতে হবে? এইখানে আমাকে 2 দিতে হবে। দিলাম 2 দেওয়ার পর আমি এখানে পানি বানালাম।
আচ্ছা এবার তোমরা চিন্তা করো ভাইয়া, তাহলে দেখো পানি বানানোর জন্য কি কি জিনিস লাগে। দেখো পানি বানানোর জন্য 2টা হাইড্রোজেন লাগে, এই যে এখান থেকে 2টা হাইড্রোজেন চলে গেছে। তারপরে দেখো তো আমার কি চলে গেছে, একটা অক্সিজেন চলে গেছে, একটা অক্সিজেন চলে গেছে। তাহলে বাকি আছে কি, তুমি দেখো তোমার এখানে বাকি আছে কি, 2টা সোডিয়াম বাকি আছে। তাহলে আমি যদি দেখি যা বাকি আছে সেটা লিখে দিব, 2টা সোডিয়াম বাকি আছে। ওকে, প্রথম কাজ একটু আরেকবার তোমাদেরকে বুঝাই, একটু খেয়াল করো, একদম আরেকবার বুঝাই তোমাদেরকে। প্রথম কাজ অলওয়েজ উভধর্মী অক্সাইডের সাথে একবার অ্যাসিডের বিক্রিয়া দিবা, একবার ক্ষারের বিক্রিয়া দিবা। তো যখন অ্যাসিড ক্ষার জেডের বিক্রিয়া দিবা, তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি পানি বানাবা। পানি বানানোর জন্য হাইড্রোজেন লাগে 2টা। দেখবা কোন যৌগের মধ্যে হাইড্রোজেন আছে, আমি দেখতে পাচ্ছি এই যৌগের মধ্যে হাইড্রোজেন আছে। কয়টা আছে? একটা আছে, তাহলে দে 2 দিলাম। পানি বানানো শেষ, এবার বাকি যা আছে সব লিখে দিবি। এন্ড বাকি কি আছে দেখতে পাচ্ছি, 2টা সোডিয়াম আছে, 2টা সোডিয়াম অবশিষ্ট আছে, লিখলাম 2টা সোডিয়াম। এরপরে দেখতে পাচ্ছি একটা বেরিলিয়াম অবশিষ্ট আছে, লিখলাম একটা বেরিলিয়াম। এরপর আমি দেখতে পাচ্ছি 2টা অক্সিজেন অবশিষ্ট আছে। দেখো এই অক্সিজেনটা এখানকার 2টা হাইড্রোজেন মিলে পানি বানাইছে। এই যৌগের মধ্যেও কিন্তু 2টা অক্সিজেন আছে, এই যৌগের মধ্যেও কি 2টা অক্সিজেন আছে। তাহলে কয়টা অক্সিজেন? 2টা অক্সিজেন, লিখে দাও 2টা অক্সিজেন। তাহলে Na2BeO2 শেষ। যা আছে তাই, যা আছে তাই লিখে দিলাম, যা আছে তাই লিখে দিলাম, শেষ। এই বেরিলিয়াম অক্সাইড আমার এইভাবে উভমুখী বিক্রিয়াতে। তাহলে এই যে বেরিলিয়াম অক্সাইড যদি বলে, বেরিলিয়াম অক্সাইড একটা উভধর্মী পদার্থ, তুমি ব্যাখ্যা করো, কি করবা? জাস্ট তার সাথে একবার অ্যাসিডের বিক্রিয়া দিবা, তার সাথে একবার ক্ষারের বিক্রিয়া দিবা। তোমার পরীক্ষায় আসবে অ্যালুমিনিয়াম অক্সাইড, খুবই বিখ্যাত, এটা খুবই বিখ্যাত, অ্যালুমিনিয়াম অক্সাইড সবচেয়ে বিখ্যাত। তোমার পরীক্ষায় আসবে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী পদার্থ, তুমি ব্যাখ্যা করো, একটা উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। কি করবা? অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে একবার HCl এর বিক্রিয়া দিবা, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে তুমি একবার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা, একবার HCl এর বিক্রিয়া দিবা, একবার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা। আচ্ছা দেওয়ার পর এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে আমরা এদের এখন বিক্রিয়াগুলো লিখব। ওকে, এদের বিক্রিয়াগুলো লিখব। তুমি কিভাবে এদের বিক্রিয়াগুলো লিখবা? খুব সহজ, খুবই সহজ গাইজ, খুবই সহজ। কেমনে করবা? এই যে দেখো, আসো, প্রথম কাজ, একদম প্রথম ডিউটি, তোমার জীবনের প্রথম উদ্দেশ্য, তোমার জীবনের প্রথম মাকসাদ, তোমার জীবনের প্রথম উদ্দেশ্য এবং মাকসাদ একটাই হবে, সেটা কি? পানি বানানো। সেটা কি? পানি বানানো। তুই এখান থেকে সবার আগে পানি বানা, অলওয়েজ কি বানাবি? তুই এখানে পানি বানাবি, কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, আগে পানি বানাইতে হবে। তুই এখানে সবার আগে পানি বানাবি, পানি বানা। ওকে, পানি বানাইলাম, H2O। এখন শোন, এবার তাকা, অলওয়েজ কাজ, অলওয়েজ কাজ, পানি যাবে, পানির অক্সিজেনটা এই অক্সাইড থেকে যাবে। যেমন দেখো এখানে একটা অক্সিজেন, তাই 1 অণু পানি, এখানেও একটা অক্সিজেন, তাই এখানে 1 অণু পানি। এখন তুমি বলো এই অক্সাইডের মধ্যে কয়টা অক্সিজেন আছে? এই অক্সাইডের মধ্যে 3টা অক্সিজেন আছে। খেয়াল করো কি বলছি, সবার আগে পানি বানাবো। তো এখন এই অক্সাইডের মধ্যে কয়টা অক্সিজেন আছে? এই অক্সাইডের মধ্যে আমি দেখতে পাচ্ছি 3টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন। তাহলে আমার কয় অণু পানি হবে? 3 অণু পানি হবে, 3 অণু পানি। সোজা সাপটা কথা, আগে পানি বানাইতে হবে, পানি বানাইতে হবে। তাকে পানি বানাইছি, পানির অক্সিজেন এখানে যতটা, অক্সাইডে যতটা অক্সিজেন এখানে ঠিক ততটা পানি হবে। পানি লিখলাম, লেখার পর এবার হাইড্রোজেন, সবার আগে হাইড্রোজেন সমতা করতে হবে। কয়টা হাইড্রোজেন আছে? 6টা, 3 দুগুণা 6টা হাইড্রোজেন। এই 6টা হাইড্রোজেন কার কাছ থেকে আসবে? HCl এর কাছ থেকে। 3 দুগুণা 6টা হাইড্রোজেন আছে, কার কাছ থেকে আসবে? HCl এর কাছ থেকে আসবে। তাহলে এই 6টা হাইড্রোজেন আমার এই HCl এর সামনে দেওয়া লাগবে। এখানে দিতে হবে 6, এখানে দিতে হবে 6, দিলাম 6, ভালো কথা, খুবই সোজা হয়ে গেল, ফাইন। ওকে, এইবার দেখো এবার বাকি আছে কি? এবার বাকি আছে কি? আমি পানি বানাই ফেলছি, তাহলে লবণ বানাইতে হবে। কারণ লবণ কেমনে বানাবো? বাকি যা আছে তাই বসাই দিব। এখন দেখো 3টা অক্সিজেন, 6টা হাইড্রোজেন মিলে পানি বানাই ফেলছে। বাকি আছে কি? এখানে দেখো 6টা ক্লোরিন বাকি আছে, 2টা অ্যালুমিনিয়াম বাকি আছে। তো অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে মিলে কি তৈরি করে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3, তাই না? এখন এরকম কয়টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে? 2টা, 2AlCl3 আর হচ্ছে পানি। ওকে, দ্যাটস ইট, 2AlCl3 আর হচ্ছে পানি। ওকে, চলো আমরা তার পরের যৌগটা দেখি, আমরা তার পরের যৌগটা দেখি। তুমি যখন এর সাথে ক্ষারের বিক্রিয়া দিবা, কি হবে? সবার আগে প্রথম কাজ তুমি এখান থেকে পানি বানাবা, একদম প্রথম কাজ তুমি এখান থেকে কি বানাবা? পানি বানাবা। কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, তুমি কি বানাবা? পানি বানাবা, পানি বানাবা, পানি বানাবা। এখন শোনো, অ্যাসিডের ক্ষেত্রে তুমি যেমন অলওয়েজ কি করো? অ্যাসিডের ক্ষেত্রে কি করো? এখানে 3টা অক্সিজেন, তাই 3 অণু পানি বানাও। ক্ষারের ক্ষেত্রে তুমি এটা করবা না। যখন তুমি ক্ষার দিবা, ক্ষার দিলে অলওয়েজ 1 অণু পানি বানাবা। ক্ষার দিলে অলওয়েজ কয় অণু পানি? 1 অণু পানি। অ্যাসিডের ক্ষেত্রে অক্সাইডে যতটা অক্সিজেন থাকবে ততটাই পানি বানাবো। ক্ষারের ক্ষেত্রে অনলি 1 অণু পানি বানাবো। ক্ষারের ক্ষেত্রে শুধুমাত্র 1 অণু পানি বানাবো, আর কিছু বানাবো না। আচ্ছা, এখন এই 1 অণু পানির জন্য
তোমার কয়টা হাইড্রোজেন লাগে? দুইটা। এক অণু পানির জন্য কয়টা হাইড্রোজেন লাগে? দুইটা। কার কাছ থেকে আসবে? ক্ষারের কাছ থেকে, কারণ এখানেই কেবল হাইড্রোজেন আছে। তাহলে এখানে কত দিতে হবে? 2 দিতে হবে। এখানে কত দিতে হবে? 2 দিতে হবে। 2 দিতে হবে, রাইট? তুমি 2 দিয়ে দাও। 2 দেওয়ার পর এইবার পানি বানাই ফেলছো, এবং বসি ক্ষারের ক্ষেত্রে অলওয়েজ এক অণু পানি বানাবো। বানানোর পর এই পানি বানানোর পর বাকি যা আছে সব লিখে দিব। আমি দেখতে পাচ্ছি 2টা সোডিয়াম আছে, তাহলে আমি লিখবো Na2। তারপর আমি দেখতে পাচ্ছি 2টা অ্যালুমিনিয়াম আছে, আমি লিখলাম Al2। এবার দেখো আমার কয়টা অক্সিজেন আছে। তুমি দেখো এইখানে আছে 3টা অক্সিজেন, এইখানে আছে 2টা অক্সিজেন, মোট 5টা অক্সিজেন। বাট পানি বানাইতে লাগছে 1টা অক্সিজেন, তাহলে আরো কয়টা অক্সিজেন বাকি? আরো 4টা অক্সিজেন বাকি। তাহলে আমি লিখে দিব O4, Na2Al2O4। এই যৌগটাকে এভাবে না লিখে বা এইভাবেও লেখা হয় NaAlO3O2, 2 অণু NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট। কেন এরকম ভাবে লেখে? কারণ দেখো এটা 2, এদিকে 2, এদিকে 4, সবগুলো 2 দিয়ে ভাগ যায়। তো যেরকম 2 দিয়ে ভাগ যায় তখন এটা এইভাবেও লেখা যায়। বুঝতে পারছো? তো এই হচ্ছে কেন, এটা লিখলে হবে, না লিখলে উপরেরটা লেখা দিলে হবে, কোনো অসুবিধা নাই, একই কথা, কোনো অসুবিধা নাই, একই কথা। ঠিক আছে, ওকে। চলো আমরা আমাদের তার পরের যৌগটা দেখি, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা বুঝলার পরে তুমি সব বুঝে যাবে। এখন জিঙ্কের সাথে, যেহেতু এটা একটা উভধর্মী অক্সাইড, তাহলে একবার HCl এর বিক্রিয়া দিব, এই জিঙ্কের সাথে একবার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব। তো বিক্রিয়াগুলো কিভাবে করব চলো আমরা একটু বুঝার চেষ্টা করি। প্রথম কাজ, একদম প্রথম কাজ হচ্ছে আমার এখানে আগে HCl এর সাথে বিক্রিয়া দিব, একবার ক্ষারের সাথে বিক্রিয়া দিলাম। আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে তুই এখান থেকে কি বানাবি? একদম প্রথম কাম তো ডিউটি, প্রথম ডিউটি কি? প্রথম ডিউটি হচ্ছে তুই এখান থেকে পানি বানাবি। সবার আগে তুই এখান থেকে কি বানাবি? পানি বানাবি। অলওয়েজ অলওয়েজ কি বানাবি? পানি বানাবি। বানাইলাম পানি। এখন পানি কয়টা বানাবো? যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করব তখন অক্সাইডে যতটা অক্সিজেন, উৎপাদে তত অণু পানি। এখন অক্সাইডে কয়টা অক্সিজেন? একটা, তাহলে উৎপাদে 1 অণু পানি। ওকে, 1 অণু পানি। ওকে ফাইন। এখন শোনো, তাহলে এবার পানি বানাইতে কয়টা হাইড্রোজেন লাগে? 2টা। তাহলে সামনে দিতে হবে 2, সামনে দিতে হবে 2, দিলাম 2। 2 দেওয়ার পর এবার কাম কি? এবার হচ্ছে বাকি যা আছে সব লিখে দেবো। বাকি আছে একটা জিঙ্ক, 2টা ক্লোরিন মিলা তৈরি করবে জিঙ্ক ক্লোরাইড। শেষ, বিক্রিয়া শেষ। আয় তার পরেরটার ক্ষেত্রে ক্ষার। সবার আগে কাজ কি? সবার আগে কাজ হচ্ছে পানি বানাবো। এখন ক্ষারের ক্ষেত্রে কয় অণু পানি? অলওয়েজ 1 অণু পানি। ক্ষারের ক্ষেত্রে কয় অণু পানি? অলওয়েজ 1 অণু পানি। ক্ষারের ক্ষেত্রে অলওয়েজ 1 অণু পানি বানাবো। ক্ষারের ক্ষেত্রে অলওয়েজ 1 অণু পানি বানাবো। ওকে, ফার্স্টে পানি বানাইলাম। এখন এই 1 অণু পানির জন্য কয়টা হাইড্রোজেন লাগে? 2টা। তাহলে ক্ষারের সামনে দিলাম 2। 2 দেওয়ার পর এবার তুমি চিন্তা করো কি কি বাকি আছে। 2টা সোডিয়াম বাকি আছে, তাহলে আমার হবে Na2। একটা জিঙ্ক বাকি আছে, এখানে হবে আমাদের Zn। আর দেখো 2টা অক্সিজেন বাকি আছে, ZnO2। তাহলে NO2 Na2 ZnO2 এই যৌগটা উৎপন্ন হচ্ছে, এই যৌগটা উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো একটা উভধর্মী অক্সাইড, একটা উভধর্মী অক্সাইড যদি বলে কোনো একটা জিনিস উভধর্মী অক্সাইড প্রমাণ করো, তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে অলওয়েজ 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 তোমাকে একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইতে হবে, একবার তোমাকে একে ক্ষারের সাথে বিক্রিয়া করাইতে হবে। এখন তুমি যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবা, সবার আগে অ্যাসিড ক্ষার যার সাথে বিক্রিয়া করাও, অলওয়েজ আগে পানি বানাবো, কারণ লবণ পানি উৎপন্ন হবে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে, পানি বানাবা। এখন অ্যাসিডের ক্ষেত্রে কি করবা? যতটা অক্সাইডে যতটা অক্সিজেন তত অণু পানি। ক্ষারের ক্ষেত্রে কি করবা? ভাই অলওয়েজ 1 অণু পানি। ক্ষারের ক্ষেত্রে অলওয়েজ 1 অণু পানি। সো চলো এবার তোমাদেরকে আমি এই 2টা করতে দিই, তোমরা একটা বিক্রিয়া করবা, তাইলেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটু লিখে রাখবো, অ্যাসিড যোগ করলে, অ্যাসিড মানে HCl যোগ করলে, HCl যোগ করলে করলে উৎপাদে উৎপাদে অক্সাইডে যতটি অক্সিজেন থাকবে ততটি পানি বানাবো। অক্সাইডে যতটি অক্সিজেন থাকবে, অক্সিজেন থাকবে ততটি পানি বানাবো, ততটি পানি বানাবো। ঠিক আছে, ততটি পানি। পানি মানে কি বলতো? পানি মানে H2O, পানি বানাবো, বানাবো। ঠিক আছে, আশা করি এইটুকু সবাই বুঝতে পারছে। আর ক্ষার যোগ করলে, ক্ষার মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষার মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে NaOH, ক্ষার যোগ করলে উৎপাদে অলওয়েজ 1 অণু পানি বানাবো,
উৎপাদে অলওয়েজ এক অণু পানি বানাবো। ওকে ওকে, পানি পানি মানে কি H2O, পানি বানাবো। সো এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এই কনসেপ্টটাকে সিম্পলি, এই কনসেপ্টটাকে তুমি কাজে লাগাবা, তুমি দেখবা তোমার এই উভধর্মী অক্সাইডের বিক্রিয়াগুলো তোমার সব হয়ে গেছে। এখন এগুলা কেন আপনি শেখাচ্ছেন ভাই? এগুলো না অনেক ইম্পর্টেন্ট ভাই, মানে এগুলো অনেক ইম্পর্টেন্ট তোমার একাডেমিকে। যারা তোমার ভালো কলেজের স্টুডেন্ট আসো, নরডেম কলেজের স্টুডেন্ট আসো, বা ঢাকার ডিআরএমসি বলো, রাইফেলস বলো, সিটি কলেজ, ঢাকা কলেজ, সেন্ট জোসেফ, রাজুক, আদমজি, বিএফ শাহিন, বা সবগুলোর এখন নাম মনে নাই, ভিগার্নেসা, হলি ক্রস, হোয়াট এভার, তোমরা ঢাকার যেই কলেজের শিক্ষার্থীরা আসো, তোমাদের জন্য এগুলা তো মনে করো কি বলবো আমি, তুমি নিজেও জানো না এগুলা কত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এগুলো তোমাদের কলেজের জন্য অনেক ইম্পর্টেন্ট। ভালো ভালো কলেজ যেগুলো আসো, বা ঢাকার বাইরে যে ভালো কলেজগুলো আসো, তোমাদের কলেজগুলোতে এইটাই প্যাটার্নের কোয়েশ্চেন করে। কারণ তোমাদের কলেজে মোস্ট অফ দ্য টাইম তোমার হচ্ছে একটু অ্যাডভান্স কোয়েশ্চেন করে, অ্যাডমিশনে কিছু কোয়েশ্চেন তোমাদেরকে সবসময় দেয়। সো এগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন যারা প্রত্যন্ত অঞ্চলে আসছো তাদের জন্য কি ইম্পর্টেন্ট না ভাই? হ্যাঁ, তোমাদের কলেজগুলোতে হয়তো এত কঠিন প্রশ্ন করবে না, তোমাদের কলেজগুলোতে সহজ প্রশ্ন করবে, বাট এই জিনিসগুলো তোমার অ্যাডমিশনে গেলে লাগবেই, এটা তোমাকে অ্যাডমিশনে গেলে শিখতেই হবে। সো তোমাকে এখন তোমার কলেজে কি প্যাটার্নের প্রশ্ন করতেছে, কলেজের জন্য যদি তুমি পড়ো, এবার তুমি যেই কলেজেই পড়ো না কেন, আসলে কলেজের জন্য যদি কলেজ ফোকাস করে পড়ো, তাহলে তোমার আসলে অ্যাডমিশনটা তোমার জন্য অনেক বেশি, মানে কি বলবো, অনেক বেশি পরীক্ষার সম্মুখীন হবে তুমি অ্যাডমিশনে গিয়ে। বাট তুমি যদি এখন থেকে কনসেপ্টের উপর জোর দাও, তুমি যদি এখন থেকে তোমার বেসিক ক্লিয়ার করে পড়ো, কলেজের এক্সাম যাই হোক না কেন, তুমি কিন্তু অ্যাডমিশনে গিয়ে ঠিকই ভালো করবা। সো হ্যাঁ, কলেজ এক্সাম কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইয়ার ফাইনাল তোমার পরীক্ষা যখন হবে, তখন ইয়ার ফাইনাল পরীক্ষাটাতে আমরা যখন সব শেষ করব, তখন আমাদের সাথে যখন একটা কমপ্লিট প্রিপারেশন ইয়ার ফাইনাল পরীক্ষাটা দিবা, সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সেখানে ইনশাল্লাহ তুমি A+ও পাবা, কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট সেখানে তুমি ইনশাল্লাহ A+ও পাবা। এবার যেই কলেজেই পরীক্ষা দাও না কেন, জাস্ট শুধুমাত্র যদি আমাদের কনসেপ্টগুলো, মানে আমাদের ক্লাস লেকচারগুলো যদি কেউ ফলো করো, তাহলে তুমি A+ পাবা, যেই কলেজই হোক, যত কঠিন প্রশ্নই হোক পাবা। কারণ যত কঠিন প্রশ্নই হোক তার জন্য প্রিপেয়ার করে দিতেছি তোমাদেরকে। আমি কি বলতেছি, যে তুমি বুয়েট ভর্তি পরীক্ষাতে বসলো, তুমি সব কিছু দেখবে ভাইয়ের স্লাইড থেকে আসছে, সব কিছু এখান থেকে আসছে, কারণ ওইভাবেই তোমাদের পড়াচ্ছি। ঠিক আছে? ওকে, সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই, জাস্ট ফোকাস অন দ্য কনসেপ্ট, ফোকাস অন দ্য কনসেপ্ট। ওকে, চলো এবার তোমাদেরকে একটা এক্সাম্পল, একটা কোয়েশ্চেন দিই তোমাদেরকে। ওকে, সাপোজ ধরো আমি তোমাকে দিলাম ZnO2, সরি SnO2, এটা করো তো দেখি তোমরা। SnO2, SN, এটা তোমরা করো SnO2। এখন SnO2 এর সাথে আমরা একবার হচ্ছে আমাদের HCl এর বিক্রিয়া দিব, আবার SnO2 এর সাথে আমরা হচ্ছে একবার আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব। কোন ক্ষেত্রে কি উৎপন্ন হবে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। একবার HCl এর বিক্রিয়া দিব, একবার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব, কোন ক্ষেত্রে কি উৎপন্ন হবে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানায় দাও। কোন ক্ষেত্রে কি উৎপন্ন হবে? ওকে, আমাদের কোন ক্ষেত্রে কি উৎপন্ন হবে? SnO2 এর সাথে HCl এর বিক্রিয়া, SnO2 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, কোন ক্ষেত্রে কি উৎপন্ন হবে? দেখো, SnO2 কি উভধর্মী অক্সাইড? হ্যাঁ, এটা একটা উভধর্মী অক্সাইড। ওই যে জানু সোনা, সোনা মানে কি টিন, জানু সোনা এলো, তাই না? তো জানু সোনা এলো, বেবিটি আজ কই পালিয়ে গেল। তো দেখো এই যে জানু উভধর্মী, সোনা উভধর্মী, এলো উভধর্মী, বেবিটির বেবি উভধর্মী, এগুলো উভধর্মী অক্সাইড। ওকে, এগুলো উভধর্মী অক্সাইড। তো যেহেতু উভধর্মী অক্সাইড, তাহলে SnO2 এর সাথে HCl এর বিক্রিয়া দিব একবার, SnO2 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব একবার। কি উৎপন্ন হবে? কোন ক্ষেত্রে কি উৎপন্ন হবে? 1 নম্বর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, 2 নম্বর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, তোমরা একটু ভাই আমাকে কমেন্ট করে জানাও। এটা যদি তুমি করতে পারো, তাহলে তুমি বস হয়ে গেছো, তুমি বস হয়ে গেছো, মানে অক্সাইডের সকল বিক্রিয়ার তুমি বস হয়ে গেছো ইনশাল্লাহ। ওকে, অক্সাইডের সকল বিক্রিয়ার বস তুমি হয়ে গেছো ইনশাল্লাহ। করো, তোমরা এটা করে ফেলো, এটা করে ফেলো, এটা তোমরা করে ফেলো। ওকে, ফাইন, করো। SnO2 আর হচ্ছে SnO2 এর সাথে একবার বিক্রিয়া দিব কার? এর সাথে একবার বিক্রিয়া দিব তোমার, ও উল্টা করে ফেলেছি, ধরো SnO2, SnO2 এর সাথে বিক্রিয়া দিব একবার আমাদের HCl এর, এর সাথে বিক্রিয়া দিব একবার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের।
ওকে, চলো এবার তোমরা করে ফেলো, এটা করে ফেলো। আচ্ছা, প্রথমটাতে SnCl4, গুড, ভেরি গুড, আর পানি, SnCl4 আর 2 অণু পানি, সাবাস সাবাস, লাভ ইউ গাইস, লাভ ইউ গাইস। প্রথমটাতে আগে পানি বানাবো, এই আগে পানি বানাবো, তাহলে পানি বানাবো সবার আগে লেখ H2O, পানি। এখন কয় অণু পানি বানাবি? অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে, অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করাবো উৎপাদে অক্সাইডে যতটা অক্সিজেন, অক্সাইডে কয়টা অক্সিজেন? 2টা অক্সিজেন, তাহলে উৎপাদে হবে আমার 2 অণু পানি। অক্সাইডে 2টা অক্সিজেন, তাহলে উৎপাদ হবে 2 অণু পানি। পানির জন্য হাইড্রোজেন কটা লাগে? এই বেটারা, পানির জন্য হাইড্রোজেন কটা লাগে? 4টা, তাহলে 4টা এখানে দিয়ে দিবা 4, শেষ। এবার বাকি থাকতেছে টিন একটা, ক্লোরিন 4টা, তাহলে SnCl4, SnCl4, দ্যাটস ইট, দ্যাটস ইট, ডান ডান। এবার আসো SnO2 আর SnNaOH, এটার সাথে বিক্রিয়া করলে কি হবে? এটার সাথে বিক্রিয়া করলে কি হবে? খুব সিম্পল ভাই, কি বানাবো? সবার আগে আমরা পানি বানাবো, সবার আগে কি বানাবো? পানি। কয় অণু? অলওয়েজ 1 অণু। কয় অণু? অলওয়েজ 1 অণু। 1 অণু পানি বানাইলাম, বানানোর জন্য কয়টা হাইড্রোজেন লাগবে? 2টা, তাহলে এখানে কি উৎপন্ন হবে তোমরা সবাই জানো? Na2, তারপর হবে SnO3, Na2SnO3। দেখো এখানে 2টা অক্সিজেন, এখানে এখানে কয়টা অক্সিজেন? Na2SnO3, তাহলে যাদেরটা হয়েছে Na2SnO3 আর পানি, Na2SnO3, Na2SnO3, গুড। এই যে ম্যাক্সিমামটা হয়ে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বস, তোমরা বস হয়ে গেছো, তোমরা বস হয়ে গেছো। তাহলে দেখো আমাদের বেসিক্যালি ক্ষারধর্মী অক্সাইড আছে মাঝখান দিয়ে সবচেয়ে লুথা, মানে এটা হলো সবচেয়ে সহজ। অম্লধর্মী অক্সাইডগুলোর ক্ষেত্রে অলওয়েজ সেম জারণ মানের অক্সি অ্যাসিড উৎপন্ন হবে, আর ক্ষারধর্মীটা তো শুধু ক্ষার উৎপন্ন হবে। আর হচ্ছে এই উভধর্মী অক্সাইডের বিক্রিয়াগুলো তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট, উভধর্মী অক্সাইডের বিক্রিয়াগুলো। এখন এই যে এই বিক্রিয়াগুলোর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে তুমি নিজেও জানো না। এগুলার বিক্রিয়া, এগুলো কত যে বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে, এগুলো এই বিক্রিয়াগুলা অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কত যে আসছে তুমি চিন্তা করতে পারবে না। এবং মজার ব্যাপার কি জানো, তোমরা হয়তো খেয়াল করো নাই কোনোদিন, এই বিক্রিয়াগুলা, এই উভধর্মী অক্সাইডের এই বিক্রিয়াগুলা তোমরা আয়ন শনাক্তকরণে পড়ছো। তোমাদের যে আয়ন শনাক্তকরণ আছে না, ওই আয়ন শনাক্তকরণ, অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ, জিঙ্ক শনাক্তকরণ, দেখো ওইখানে তুমি এই বিক্রিয়াগুলো পড়ছো, এগুলা পড়ছো, তুমি খেয়াল করো নাই, তুমি বুঝতা না, তুমি তখন জানতা না, এই বিক্রিয়াগুলো মুখস্থ করছো তুমি। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এই লবণটা উৎপন্ন করে, এটা তুমি তখন মুখস্থ করছো, মুখস্থ করছো, ঠিক আছে? অলওয়েজ সোডিয়াম আগে বসাবা, মারুবিল্লাহ। ওকে ফাইন, আশা করি সবাই বুঝতে পারছো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। এবার চলো আমরা একটা কোয়েশ্চেন দেখব, আমাদের একটা ইঞ্জিনিয়ারিংয়ে আসা কোয়েশ্চেন। উপযুক্ত বিক্রিয়ার সাহায্যে নিচের অক্সাইডগুলোর প্রকৃতি নির্ণয় করো, মানে বিক্রিয়ার সাহায্যে নিচের অক্সাইডগুলোর প্রকৃতি নির্ণয় করতে বলছে। তোমাকে বলছে বিক্রিয়ার সাহায্যে নিচের কোন অক্সাইডটা কি ধরনের, এইটার প্রকৃতি নির্ণয় করার জন্য। এখন আমরা কি জানি? আমরা মোটামুটি এটা জানি সালফার ডাইঅক্সাইড এটা আমাদের অম্লধর্মী। লেড অক্সাইড, জানু সোনা এলো বেবিটি আজ কই পালিয়ে গেল, এটা উভধর্মী। সোডিয়াম এটা হচ্ছে পারক্সাইড, এটা কি অক্সাইড? দেখো Na2O2, পারক্সাইড, তাহলে পারক্সাইড পানির সাথে বিক্রিয়া করে H2O2 উৎপন্ন করে। N2O2 অম্ল, এটা অম্লধর্মী। কপার অক্সাইড ধাতুর অক্সাইড, ক্ষারধর্মী। ধাতুর অক্সাইড, তাই এটা কি ধর্মী? ক্ষারধর্মী। এটা ক্ষারধর্মী কেন? ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী হয়, অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়। আর দেখো এটা কিন্তু Na2O2, এটা কিন্তু পারক্সাইড। হ্যাঁ, এখন পারক্সাইডকে পানির সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? পারক্সাইড রে পানির মধ্যে বিক্রিয়া করাইলে কি উৎপন্ন হবে? তোরাই কও। পারক্সাইড রে পানির মধ্যে বিক্রিয়া করলে H2O2 উৎপন্ন হবে, H2O2 উৎপন্ন হবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2O2, সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2O2, পারক্সাইড উৎপন্ন হবে। ওকে, এখন তুমি দেখো সালফার ডাইঅক্সাইড, এটার সাথে পানির বিক্রিয়া কি উৎপন্ন হবে তুই জানোস? এটা কি উভধর্মী অক্সাইড, তাহলে এর সাথে একবার HCl এর বিক্রিয়া করাইতে হবে, এর সাথে একবার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাইতে হবে। কোন জায়গায় উৎপাদ কি হবে তুই নিজে লিখবি, নিজে লিখবি। N2O5 এর সাথে পানির বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে তুই জানোস, তুই করবি। ক্ষার এটার সাথে পানির বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে তুই জানোস। এই বিক্রিয়াগুলা তোমাকে লিখতে বলছে। কে কি ধর্মী সেটা উপযুক্ত, উপযুক্ত কে কি ধর্মী সেটা উপযুক্ত বিক্রিয়া অনুসারে তোমাকে লিখতে বলছে। হ্যাঁ, এটা মনে আমাদের মোস্ট প্রবলি বুয়েটে আসছে, বুয়েটে আসা কোশ্চেন, একটা রিটেন কোশ্চেন। হ্যাঁ, ওকে, তোমাকে বলছে যে এরা কি ধর্মী অক্সাইড, সেটা এদের বিক্রিয়ার সাহায্যে, বিক্রিয়ার সাহায্যে নিচের অক্সাইডগুলোর প্রকৃতি নির্ণয় করো।
বিক্রিয়ার সাহায্যে নিচের অক্সাইডগুলোর প্রকৃতি নির্ণয় করো। তো বিক্রিয়া করে তারপরে প্রকৃতি বের করতে বলছে। তো এখন তুমি তো দেখো এমনিতে কিন্তু তুমি বলে দিতে পারবা কোনটা কি ধর্মী অক্সাইড, বাট তার একই সাথে বিক্রিয়াও লিখতে বলছে। তো বিক্রিয়া লিখলে কি জানি, বা অম্লধর্মী অক্সাইডের সাথে পানির বিক্রিয়া করব, অ্যাসিড উৎপন্ন হবে, অক্সি অ্যাসিড। কোন ধরনের অক্সি অ্যাসিড? +4 অক্সি অ্যাসিড, তার মানে H2SO3 উৎপন্ন হবে। উভধর্মী অক্সাইড এরা, তাহলে কি করবে, একবার HCl এর সাথে বিক্রিয়া, একবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া। পারক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে পারক্সাইড উৎপন্ন করবে। ওকে, N2O5 অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে অ্যাসিড উৎপন্ন করবে। কোন ধরনের অ্যাসিড? +5 জারণমান বিশিষ্ট অ্যাসিড, কারণ এখানে জারণমান +5। কপার অক্সাইড, এটা ক্ষারধর্মী অক্সাইড, পানির সাথে বিক্রিয়া করলে ক্ষার তৈরি করবে। খালি যারা উভধর্মী তাদের ক্ষেত্রেই একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া হবে, একবার ক্ষারের সাথে বিক্রিয়া হবে, একবার অ্যাসিডের সাথে বিক্রিয়া হবে, একবার ক্ষারের সাথে বিক্রিয়া হবে। ক্লিয়ার? ফাইন, চলো তারপরে কোশ্চেনটা, এটা আমাদের একটা বোর্ডে আসা কোশ্চেন, আমাদের বোর্ড পরীক্ষা আসা কোশ্চেন। তৃতীয় পর্যায়ভুক্ত মৌলসমূহের অক্সাইড ক্ষারধর্মী, উভধর্মী ও অম্লধর্মী হতে পারে, তা বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। তৃতীয় পর্যায়ভুক্ত, এখন তোমাকে বলছে তৃতীয় পর্যায়ভুক্ত আমাদের যে অক্সাইডগুলো আছে সেগুলো আমাদের ক্ষারধর্মী হইতে পারে, অম্লধর্মী হইতে পারে, উভধর্মী হইতে পারে, সেটা ব্যাখ্যা করতে। তা আমরা একটু দেখি আমাদের তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তারপরে কি বলতো, সালফার, তারপর আমাদের কি বলতো, সালফার, তারপর হচ্ছে আমাদের লাইক ক্লোরিন, রাইট? এই কটাই তো, এই যেগুলো হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ে। এগুলো আমাদের কোন পিরিয়ড? থার্ড পিরিয়ড। আচ্ছা, তারপরে তো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কি আর অক্সাইড গঠন করবে না? থার্ড পিরিয়ড। নিষ্ক্রিয় গ্যাস তো নিষ্ক্রিয়ই। এখন এই যেগুলো আছে তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে এরা অক্সাইড তৈরি করে। যেমন সোডিয়াম কি তৈরি করে? তুমি দেখো, সোডিয়াম তৈরি করে আমাদের সোডিয়াম অক্সাইড, Na2O, সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে, তাই না? এটার অক্সাইড হচ্ছে সোডিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়ামের অক্সাইড কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়ামের অক্সাইড কি? Al2O3। সিলিকনের অক্সাইড কি? সিলিকন ডাইঅক্সাইড। ফসফরাসের অক্সাইড কি? ফসফরাসের অক্সাইড হচ্ছে P2O3, P2O5, একটা লিখলেই হবে। সালফারের অক্সাইড কি? সালফার ডাইঅক্সাইড। ক্লোরিনের অক্সাইড কি? অনেকগুলো আছে, 4-5টা অক্সাইড আছে, তুমি যে কোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। Cl2 মনে করো, Cl2O5 একটা দিলা, Cl2O7 একটা দিলা, এখানে মনে করো SO2, SO3 দিলা, ওকে, হোয়াট এভার, P2O3, P2O5 দিলা, কোনো সমস্যা নাই। এখন এর মধ্যে দেখো, এই যে প্রথম যে দুইটা আছে, এই দুইটা আমাদের কি ধর্মী? এগুলো আমাদের ক্ষারধর্মী, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। অ্যালুমিনিয়াম অক্সাইড কি ধর্মী? অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে আবার আমাদের উভধর্মী। এটা কিন্তু উভধর্মী, কারণ ওই যে জানুসোনা এলোর মধ্যে পেরে গেছে, এটা উভধর্মী। আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের কি ধর্মী? এই বাকি যেগুলো আছে এগুলো কিন্তু অধাতুর অক্সাইড, সেগুলো আমাদের অম্লধর্মী, এগুলো আমাদের অম্লধর্মী। এখন বলছে বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করতে। তো তখন সোডিয়াম অক্সাইডের সাথে তোমার পানির বিক্রিয়া দিব, ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া দিয়ে বলবো এরা ক্ষার উৎপন্ন করতেছে, তাই এরা ক্ষারধর্মী। অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা জানি উভধর্মী, এর সাথে একবার অ্যাসিডের বিক্রিয়া দিব, এর সাথে একবার ক্ষারের বিক্রিয়া দিব। বাকি যে অক্সাইডগুলো আছে এগুলোর সাথে পানির বিক্রিয়া দিব, বিক্রিয়া দিয়ে এদের অক্সি অ্যাসিড উৎপন্ন করব। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। সো এই বিক্রিয়াগুলো তোমাকে লিখতে বলছে, ওকে। তো এই ধরনের কোশ্চেনও আমাদের পরীক্ষায় আসতে পারে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড কনসেপচুয়াল। খুব ইন্টারেস্টিং এবং কনসেপচুয়াল। তুমি যদি না বুঝো এই বিক্রিয়াগুলো না পারো, তাহলে কি এই ধরনের কোশ্চেন উত্তর করতে পারবা না? ভাইয়া, এগুলো কিন্তু তুমি পারবা না। তাহলে এই হচ্ছে তোমার বইয়ের ওভারঅল অক্সাইড নিয়ে ওভারঅল আলোচনা। এগুলো হচ্ছে তোমার বইয়ে অক্সাইড নিয়ে ওভারঅল আলোচনা। তুমি যদি বই খুলো, তাহলে তুমি বই খুললে তুমি দেখবা এই বিক্রিয়াগুলো দিয়ে বইটা ভরায় রাখছে, এবং দেখবা তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। এইগুলা দেখলেই দেখবা তোমার মাথা খারাপ হয়ে গেছে। যারা ভালো স্টুডেন্ট, আমি অবশ্যই তোমাদেরকে বলবো বই পড়তে, আর বইটা তখনই পড়বা আমি যখন শেষ করব, তখন, এর আগে না। যেমন তোমাদের পর্যায়বৃত্ত ধর্ম শেষ করছি, তোমরা চাইলে পর্যায়বৃত্ত ধর্ম এখন বই পড়তে পারো। তোমাদেরকে অবশ্যই ভাইয়ার স্লাইড আগে রিভিশন দিবা, অবশ্যই আমার স্লাইড রিভিশন দিবা, তারপরে বই রিডিং করবা। এখন ভাইয়া বইয়ে যে বিভিন্ন ধরনের মান আছে এগুলোকে মুখস্থ করবে, এটা আয়নীকরণ শক্তির মান হতো, এটা আয়নীকরণ না,
এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো পরীক্ষায় তোমার জীবনে কোনোদিন আসবে না, কোনো মুখস্থ কোনো কিছু করতে হবে না। তুমি জাস্ট দেখবা আয়নীকরণ শক্তির কনসেপ্টগুলো বুঝো কিনা তুমি। তা আমার স্লাইডটা ভালো মতো পড়বা, ব্যতিক্রমগুলো জানো কিনা, পড়ে তারপরে বই পড়বা। এরপরে দেখো তোমাকে আমি পি ব্লক মৌল এখনও শেষ করি নাই, পি ব্লক মৌল শেষ হবে, তারপরে পি ব্লক মৌল তুমি বই পড়বা, দেখো তুমি সব পারো, সব কিছু সম্পর্কে তোমার আইডিয়া আছে, বুঝতে পারছো? যেমন অক্সাইড তোমাকে পড়াই ফেলছি, তুমি চাইলে এখন অক্সাইডটা রিডিং পড়তে পারো বই থেকে, দেখবা তুমি সব পারতেছো। ওকে, সো আগে মেইন কাজ হচ্ছে ভাইয়ের স্লাইড, আগে হচ্ছে আমার স্লাইড আগে ভালো করে পড়বা, তারপরে তুমি বাকি বই পড়ো, হোয়াট এভার যা ইচ্ছে তা করো, ঠিক আছে? ওকে ফাইন। এখন বলছে ভাইয়া, একজন বলছে ভাই এক্সামের খাতায় কিভাবে লিখবো? এক্সামের খাতায় যেখানে যেভাবে সেভাবে লিখবা, যে কোনটা কি ধর্মী আগে লিখবা, লিখে এগুলোর বিক্রিয়া লিখবা, এগুলোর বিক্রিয়া দিবা, বিক্রিয়াগুলো লিখবা, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানির বিক্রিয়া লিখবা, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী, তাই এর সাথে একবার সোডিয়াম HCl এর বিক্রিয়া, একবার ক্ষারের বিক্রিয়া লিখবা, তারপরে এইগুলোর সাথে পানির বিক্রিয়া দিবা, হ্যাঁ এটার সাথে পানির বিক্রিয়া দিবা, এখান থেকে একটা নিয়ে পানির বিক্রিয়া দিবা, এখান থেকে একটা নিয়ে পানির বিক্রিয়া দিবা, সবগুলো অক্সাইড লিখতে হবে না, জাস্ট একটা দুইটা লিখলেই হবে, ঠিক আছে? একটা দুইটা লিখলে মানে যেমন এটার সাথে পানি, এখানে ধরো P2O3 এর সাথে পানি, SO2 এর সাথে পানি, ধরো এখানে Cl2O5 এর সাথে পানি, এরকম দিয়ে প্রত্যেকটার সাথে একটা করে বিক্রিয়া দিয়ে দেখবে এরা সবাই অ্যাসিড উৎপন্ন করে, তাই এগুলো অম্লধর্মী, এরা ক্ষার উৎপন্ন করে তাই ক্ষারধর্মী, এরা উভধর্মী কেন? কারণ এগুলো অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। যা যেভাবে বললাম জাস্ট এইভাবে লিখবা। বিক্রিয়া কই? এই প্রতিটা বিক্রিয়া তোমাদের করানো আছে, প্রত্যেকটা বিক্রিয়ায় তোমাদের করানো আছে, ভাই অলরেডি করাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো এই গেল ভাইয়া, হ্যাঁ এই গেল হচ্ছে আমাদের অক্সাইড। আশা করি প্রত্যেকের অক্সাইড সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়েছে। হ্যাঁ ভাইয়া, যদি সপ্তাহে 3 দিন ক্লাস দিতেন তাহলে ভালো হইতো। হ্যাঁ আমি জানি ভালো হইতো, বাট আমার টাইম নেই, সপ্তাহে 3 দিন আমি টাইম দিতে পারবো না, আমি সপ্তাহে 2 দিনই টাইম দিতে পারবো, ঠিক আছে? সৈকত ভাইয়ার সপ্তাহে 3 দিনে টাইম দিতে পারবে না। যখন অন্য ভাইয়ারা ক্লাস নিবে, তোমাদের এআর ভাইয়া বা ডিডিটি চাচু যখন ক্লাস নিবে, তখন তোমাদের সপ্তাহে 3 দিন বা 4 দিন করেও ক্লাস দিতে পারবে ওরা, কোনো অসুবিধা নাই। বাট আমার সপ্তাহে 2 দিনের বেশি টাইম দেওয়া পসিবল না, এই জন্য আমি একটু ক্লাসগুলো একটু লেন্দি নেই, বড় নেই, বাট চেষ্টা করতেছি তোমাদেরকে যতটা ডিপ থেকে গভীর থেকে ভালো করে আয়ত্ত করে তোমাদের দেওয়া যায়, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা আজকে ছুটি, আজকের আমি তোমাদের পড়বো না, ঠিক আছে? আজকের পড়বো না। মাহবুব খান তুমি আগের ক্লাস করবা ভাই, প্রকৃতিটা বুঝাই দেন, প্রকৃতি বুঝতে হলেও তোমার আগের ক্লাস করতে হবে, তুমি আগের ক্লাস করো নাই, তুমি ভুলে গেছো, ঠিক আছে? ওকে ঠিক আছে সৌরভ, তো আমি যতদিন ক্লাস নিব, যতদিন আমার সেগমেন্ট আছে ততদিন তোমার 2টা করে ক্লাস যাবে। এরপরে তোমাদের যখন এআর ভাইয়া আসবে বা ডিডিটি চাচু ক্লাস নিতে আসবে, তখন তোমাদের সপ্তাহে 3টা করে ক্লাস হবে, ঠিক আছে? 4টা করেও হইতে পারে তখন সপ্তাহে, বাট এখন না, আমার সময় এখন পসিবল না, আমার জন্য এখন 2টা করেই নেওয়া সম্ভব। ওকে, আমার ওই সময়টা এখন নাই আসলে, আমার অ্যাডমিশনের প্রেশার আছে অনেক, সো ইঞ্জিনিয়ারিংয়ের প্রেশার আছে, অনেক কিছু আছে, সব মিলায় আমার আসলে শিডিউল মিলতেছে না তোমাদের সাথে, নাহলে আমিও 3টা নিয়ে দিতে পারতাম, বাট আমার শিডিউল মিলে না। ঠিক আছে ভাইয়ারা, ওকে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী লেকচারে। আর পরবর্তী লেকচারে তোমাদেরকে পড়াবো হচ্ছে কি নিয়ে বলো তো? তোমাদেরকে পড়াবো হচ্ছে হ্যালাইড, তারপরে হাইড্রাইডস, অ্যান্ড হচ্ছে কোন যৌগটা গঠিত হবে, কোন যৌগটা গঠিত হবে না। ওকে, সো নেক্সট লেকচারটা খুবই ইন্টারেস্টিং লেকচার, একটা মজার লেকচার হবে নেক্সট লেকচারটাও। তো এবং কোনটা আদ্র বিশ্লেষিত হবে, কোনটা আদ্র বিশ্লেষিত হবে না। তো আগামীকালকের ক্লাসের পরে আমাদের পি ব্লক মৌল শেষ হয়ে যাবে, আমাদের পি ব্লক শেষ হয়ে যাবে। ওকে, সো আজকে আমরা অক্সাইড নিয়ে আলোচনা করলাম, 8.2 শেষ, তারপর আমরা হ্যালাইড, হাইড্রাইডস অ্যান্ড হচ্ছে পি ব্লকের আদ্র বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের পি ব্লক শেষ, আর পি ব্লক যখন আমাদের শেষ হবে তখনই আমরা পড়বো হচ্ছে আমাদের ডি ব্লক মৌল, এরপরে আসবে আমাদের ডি ব্লক এলিমেন্টস। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বিদায়।